কি করছেন? ছাড়ুন প্লিজ। কিন্তু সামনে থাকা ব্যক্তিটা ঘন ঘন নিঃশ্বাস ফেলে নেশালু কণ্ঠে বলতে থাকে, আই ওয়ান্ট টু কিস ইউ বেবি। এই বলে আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় লোকটা আর কিস করতে থাকে। আমি ছটফট করছি নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু ছাড়াতে পারছি না। লোকটা আমাকে আরো শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরছে। আমার চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু এদিকে লোকটার হোশ নেই। সে আমার ঠোঁটে মত্ত আছে, থামার কোনো নাম নেই। এদিকে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এবার মনে হচ্ছে দম আটকে মরে যাব। বেশ কিছুক্ষণ পর লোকটা আমাকে ছেড়ে দেয়। আমার কপালে কপাল ঠকিয়ে জোরে জোরে শ্বাস ফেলছে। পরক্ষণে আমার 2 হাত শক্ত করে চেপে ধরে বলে উঠে, আই এম নট ইউর ব্রাদার, ওকে? আমাকে যদি আরেকবার ভাইয়া বলে ডাকো তাহলে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো মেয়ে। এতটুকু বলে আমাকে ছেড়ে হন হন করে চলে যায়। আমি দূরে আমার নিজের রুমে চলে যাই। আর যে এমন করলো আমার সাথে, সে হলো আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড শিহাব আলবি রুদ্র। ফ্ল্যাশব্যাক। বিছানায় এক অষ্টদশটি কন্যা শুয়ে আছে, লম্বা চুলগুলো বিছানায় ছড়িয়ে আছে, দুধে আলতা গায়ের রং, মনে হচ্ছে কোনো পরি শুয়ে আছে তার রাজ্যে। তখনই কেউ একজন রুমে প্রবেশ করে আর মেয়েটির মাথায় হাত বুলিয়ে ডাকে, কলিজা ও কলিজা উঠো, তোমার আজ জন্মদিন ভুলে গেলে, উঠো শোনা। মেয়েটি চোখ খুলে তাকায়, সামনের মানুষটাকে দেখে তার ঠোঁটের এক কোণে হাসি ফুটে ওঠে। তার গলা জড়িয়ে ধরে বলে, ভাইয়া এই তো আমি উঠে গেছি। মেয়েটির নাম সারা নূর চৌধুরী, সবাই নূর বলে ডাকে। আর লোকটা তার বড় ভাই সাইমান চৌধুরী। নূরের যখন 4 বছর বয়স তখন তার বাবা মা দুর্ঘটনায় মারা যান। সে থেকে সাইমান তার বোনটাকে নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রেখেছে। ফুলের টুকরাও লাগতে দেয়নি তার গায়ে। সাইমানের প্রাণ হলো নূর, আর নূরের একমাত্র ভালোবাসার মানুষ হলো তার ভাই সাইমান। সাইমান ছাড়া সে কিছুই বুঝে না। আজ নূরের জন্মদিন, সবাই আসবে চৌধুরী বিলায়। বড় বড় বিজনেসম্যানদের ইনভাইট করছে সাইমান। তার কলিজার বোনের জন্মদিন বলে কথা। সাইমান বলে, প্রাণ যাও, ফ্রেশ হয়ে নাও, নাস্তা করে নাও, তারপর তোমাকে রেডি করতে হবে তোমার জন্মদিনের জন্য। নূর দূরে ওয়াশরুমে চলে যায়। সাইমান মুচকি হেসে বোনের রুমে গুছিয়ে বেরিয়ে চলে যায়। ইন দ্য লন্ডন। একটা রুমে 5-6 জনের মতো কালো কাপড় পরিধান করা লোক স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে, আর সামনে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে আছে। তার একটু সামনেই এক সুদর্শন পুরুষ হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে এই যুবকের এমন অবস্থা সে সুদর্শন পুরুষের করছে। সে সুদর্শন পুরুষ লোকগুলোর উদ্দেশ্য করে বলে ওঠে, ওইটাকে নিয়ে যা আমার সামনে থেকে। লোকগুলো তার কথা মতে কাজ করে। তারপর সে বেরিয়ে যায় সে রুম থেকে। আজ সে বাংলাদেশ যাওয়ার জন্য প্লেন উঠবে। সে সুদর্শন পুরুষ হলো আন্ডারগ্রাউন্ডের মাফিয়া শাহিদ আলবি রুদ্র। দেখতে মাশাআল্লাহ লন্ডনের নামকরা বিজনেসম্যান, সাথে একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, যার বয়ে পুরো শহর কাঁপে। তার নেই কোনো আবেগ, না আছে কোনো দয়া মায়া, কাউকে করে না করুণা। তার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। কিন্তু সাইমের সাথে বিজনেস এর সূত্রে এক সম্পর্ক গড়ে ওঠে। তার রূপ নেয় বেস্ট ফ্রেন্ডের রূপে। সাইমানের কোনো কথা সে ফেলতে পারে না, তাই তো সে ইনভাইট করে সাথে সাথে রাজি হয়ে যায়। তাই লন্ডন থেকে বাংলাদেশ আসতেছে, সাথে আসতেছে তার প্রিয় রায়হান এবং সাথে কয়েকজন বডিগার্ড। রুদ্র যখন চৌধুরী বিলায় আসে, সাইমান দূরে গিয়ে জড়িয়ে ধরে বলে, তুই এসেছিস? আমার বিশ্বাস হচ্ছে না। রুদ্র সাইমানকে ছাড়িয়ে বলে, এসেছি, কিন্তু জন্মদিনের জন্য নয়। তুই বলেছিস বলে আমি এসেছি, নয়তো আমি এসবে কোনো ইন্টারেস্ট নেই, তুই জানিস ভালো করে। সাইমান জানে তার বন্ধু কেমন, একদম রকস্যহীন এবং হৃদয়হীন পুরুষ। ভেবেই এক দীর্ঘশ্বাস ফেলে সাইমান। রুদ্র গিয়ে এক কোণায় সোফায় বসে সাইমান একটা মেয়েকে বলে নূরকে নিয়ে আসতে। মেয়েটি মাথা নাড়িয়েই চলে যায়। কিছুক্ষণের মধ্যেই নূর সিঁড়ি দিয়ে নামতে থাকে। সবার দৃষ্টি সিঁড়ির উপর নূরের দিকে। নূরকে যেন আসমান থেকে নেমে আসে এক পরীর মতো লাগছে। সাইমান গিয়ে নূরের হাত ধরে নূরকে নিচে নামিয়ে আনে এবং হাতের উপর চুমু দিয়ে বলে, হ্যাপি বার্থডে প্রাণ। নূর মুচকি হেসে সাইমানকে জড়িয়ে ধরে, কিন্তু তাদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে একজন। সেদিকে কোনো খেয়াল নাই 2 ভাই বোনের। সে আর কেউ না, সে হলো রুদ্র। রুদ্র সোফায় বসে কার সাথে কথা বলছিল। তখনই তার দৃষ্টি যায় সিঁড়ির দিকে। নূরকে দেখে তার কি যেন হয়। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে, একটুও দৃষ্টি নড়চড় করে না। কিন্তু যখন দেখলো সাইমান তার হাতে চুমু খেলো, তখন কেন জানি তার রাগ উঠে গেল। এটা তার সহ্য হয়নি। মন চাইছে সাইমানের ঠোঁট দুটি ধারালো ছুরি দিয়ে কেটে ফেলতে। সবাই একে একে জন্মদিনের শুভেচ্ছা জানায় নূরকে। রুদ্র গিয়ে দাঁড়ায় নূরের কাছে আর বলে, হ্যাপি বার্থডে বেবি। নূর ভ্রু কুচকে তাকালো লোকটার দিকে। তার বেবি ডাকটা একদম পছন্দ হয়নি। তাই নূর বলে উঠে, আমাকে বেবি ডাকবেন না ভাইয়া, আমার এখন 18 বছর, আমি বড় হয়ে গেছি, আমি বেবি নই। রুদ্রের রাগ উঠে যায় নূরের মুখে ভাইয়া ডাক শুনে, কিন্তু দাঁত কামড়ে রাগটা সামলে নেয়। এই মেয়েকে সে পরে বুঝাবে ভাইয়া ডাকার ফলাফল।
কেক কাটার পর একে অপরকে খাওয়ানো হলে সবাই সবার মতো এনজয় করতে থাকে আর নূর এদিক সেদিক হাঁটতে থাকে। হঠাৎ করে তাকে এক টানে দেওয়ালের সাথে মিশিয়ে নেয় রুদ্র। তারপর এই কাণ্ড ঘটায়। বর্তমান নূর নিজের রুমে গিয়ে টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে ঠোঁট দুটি মুছতে থাকে। মুছতে মুছতে একদম লাল করে ফেলে। ভীষণ জ্বলছে ঠোঁটটা। রুদ্রের প্রতি তার ভীষণ রাগ লাগছে। যদি রুদ্রকে খুন করতে পারতো তাহলে সে শান্তি পেত। অন্যদিকে রুদ্র চলে যায় তার বাড়িতে। বাংলাদেশেও তার বাড়ি আছে, রুদ্র মঞ্জিল বলে পরিচিত। রুদ্র সেখানে যায়। এখানে এলে সে যে রুমে থাকে সেই রুমে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে তার ঠোঁটের দিকে তাকায়। তার ঠোঁট দুটি লাল হয়ে আছে। ঠোঁটে নিজের বিদ্যা আঙ্গুল দিয়ে স্লাইড করে আর বলে, এদিকে নূর বিছানায় বসে রাগে তার শরীর রিরি করছে। আজ পর্যন্ত কোনো পুরুষ তার শরীর পর্যন্ত টাচ করার সাহস পায়নি, আর এদিকে এই অভদ্র লোকটা তার ডিরেক্ট তার ঠোঁটে কিস করে বসলো। অসভ্য পুরুষ মানুষ। নূরের ভাবনার মাঝে সাইমান রুমে প্রবেশ করে। নূরকে রুমে দেখতে পেয়ে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে ওঠে, শোনা তুমি এখানে, আর আমি তোমাকে কখন থেকে খুঁজছি। নূর ভাইকে দেখে কিছুক্ষণ আগে সব ভুলে গিয়ে সাইমানের গলা জড়িয়ে ধরে বলে, ভাইয়া এত মানুষের মধ্যে ভালো লাগতেছিল না, তাই রুমে এসে পড়েছি। সাইমান মুচকি হেসে নূরের কপালে চুমুক খেয়ে বলে উঠে, ঠিক করছো সোনা, এবার ড্রেস চেঞ্জ করে নিচে আসো, খেতে হবে তো নাকি? আর মেহমানরা চলে গেছে, জলদি করে এসো সোনা। নূর বলে, তুমি যাও ভাইয়া, আমি আসছি। সাইমান চলে যায় আর নূর জামা চেঞ্জ করতে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর নূর নিচে চলে আসে, দেখে রাহেলা বেগম টেবিলে খাবার দিচ্ছেন। রাহেলা বেগম এ বাড়িতে কাজ করেন অনেক আগে থেকেই। ওনার স্বামী সন্তান নেই, এ বাড়িতেই থাকেন। তবে নূর আর সাইমানকে নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসেন, আর নূর আর সাইমানও ওনাকে মায়ের মতো ভালোবাসেন, কখনো কাজের লোক ভাবেন না। আর একজন মা যেমন তার ছেলে মেয়ের জন্য খুশি মনে কাজ করে যান, যত্ন নেন, তিনিও সবকিছু খুশি মনে করেন আনন্দের সাথে। নূরকে দেখে রেহেলা বেগম বলেন, মামুনি এসে বসো, আমি সাইমান বাবাকে ডেকে আনছি। সাইমান সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে উঠে, ডাকতে হবে না খালা, আমি এসে পড়েছি। বলতে বলতে টেবিলে গিয়ে বসে। সাইমান পরম ভালোবাসা নিয়ে নূরকে খাইয়ে দেয়, নিজেও খেয়ে নেয়। নূর কথা বলছে আর খাচ্ছে। সাইমান খুব মনোযোগ দিয়ে তার বোনের কথাগুলো শুনছে। মাঝে মাঝে নূরের বাচ্চম্য দেখে হাসে ফেলছে সাইমান। রেহেলা বেগম বরাবরের মতো মুগ্ধ হন ভাই বোনের এমন ভালোবাসা দেখে। সাইমান তার বোনকে খুব ভালোবাসে, তা সাইমানের কেয়ার যত্নে প্রকাশ পায়। নূর যেন সাইমানের প্রাণ ভ্রমরা। রেহেলা বেগম মনে মনে বললেন, তোমাদের এই ভালোবাসা যেমন সারা জীবন আটুক থাকে, কোনো ঝড়ে যেন ভেঙে না যায়। দুই ভাই বোনের খাওয়া দাওয়া শেষ হলে রেহেলা বেগমকে বলে রুমে চলে যায়। সাইমান নূরকে রুমে নিয়ে শুয়ে দেয় আর মাথায় হাত বুলিয়ে গান শোনায় বোনকে। এটা তার নিত্যদিনের অভ্যাস, গান না শোনালে নূর ঘুমাতে চায় না। সাইমানের মুখে গান শুনতে শুনতে ঘুমায় প্রতিদিন নূর। সাইমান গেয়ে ওঠে, চন্দ্র তুই, সূর্য তুই, চোখে তুই আলো আমার, তুই ছাড়া দুনিয়া অন্ধকার। এ মনের খাঁচাতে তুই যে পরাণ পাখিরে, তুই পারিস বাঁচাতে, দিস না আমায় ফাঁকিরে। তুই কাছে থাকলে কষ্ট নাই রে, আর কোনো আর তোরে ছাড়া দুনিয়া অন্ধকার। বাবা নাই, মাও নাই, আদরের একটি বোন, হাসতে না দেখলে কান্দে রে আমার মন। পায়ের নিচে তুই জমিন, মাথার উপর নীল আসমান, তুই যে আমার কণ্ঠের সুর, সেই সুরে গায়ে আমি গান। তুই কাছে থাকলে কষ্ট নাই রে, আর তোর ছাড়া দুনিয়া অন্ধকার। গান শেষে সাইমান চোখের পানি মুছে নিয়ে নূরের দিকে তাকায়, দেখে নূর ঘুমিয়ে গেছে। সাইমান মুচকি হেসে একটু ঝুঁকে চুমু খায় নূরের কপালে আর বলে, তুই এই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন সোনা পাখি। তোকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আঁকলে রাখবো, কোনো বিপদ তোর ধারে আসতে দিব না সোনা বোন। এই বলে নূরের গায়ে পাতলা কাঁথা টেনে দিয়ে দরজা দিয়ে বের হয়ে চলে যায়। সাইমান নিজের রুমে যায়। মা বাবার কথা আজ খুব মনে পড়ছে। আজ যদি তারা বেঁচে থাকতো তাহলে তাদের একমাত্র প্রিন্সেসের জন্মদিনে কতই না আনন্দ করতো তারা। সাইমান ব্যালকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, বাবা মা তোমরা কেমন আছো বাবা মা? আর কটা দিন থেকে গেলে কি এমন হতো বলতো? জানো বাবা মা, আজ তোমাদের প্রিন্সেস 18তে পা রেখেছে। তোমাদের প্রিন্সেস যে আর ছোট নেই, বড় হয়ে গেছে, কিন্তু আমার কাছে সে ছোটই থাকবে সারা জীবন। আমি তোমাদের দেওয়া কথা রাখতে পারতেছি তো মা বাবা? পারতেছি তো তোমাদের প্রিন্সেসকে আগলে রাখতে? সাইমান প্রশ্নগুলো করে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অন্যদিকে রুদ্র বিছানায় শুয়ে ছটফট করছে, কিছুতে তার চোখের ঘুম ধরা দিচ্ছে না। বরাবর চোখের সামনে নূরের চেহারাটা ভেসে উঠছে, কিছুতেই ঘুমাতে পারছে না। এখন তার রাগ উঠতেছে নূরের প্রতি, তার ঘুমে ব্যাঘাত ঘটানোর কারণে।
এর আগে তো কখনো কোনো মেয়েকে দেখে এমন হয়নি, কিন্তু এক দেখায় ওই পিচ্ছি মেয়েটাকে দেখে তার এমন কি হয়ে গেল আর সরাসরি মেয়েটার ঠোঁটে কিস করে বসলো। কিন্তু মেয়েটার ভাইয়া ডাক একদম সহ্য হয়নি। কিন্তু কেন? রুদ্রের এখন অনেক রাগ উঠছে, মন চাইতেছে সব ভেঙে গুড়িয়ে দিতে। কেন বরাবর ওই মেয়েটার চেহারা ভাসছে তার চোখে। চেষ্টা করে রুদ্রের চোখে এক ফোঁটা ঘুম ধরা দেয়নি। রুদ্রের চোখ দুটি লাল বর্ণ ধারণ করেছে। এই মুহূর্তে কেউ রুদ্রকে দেখলে ভয় পাবে নিশ্চিত। রুদ্র জলদি বিছানা থেকে উঠে বসে। তার খুব ইচ্ছে করতেছে আবার নূরের সাথে নূরের ঠোঁটের স্পর্শ পেতে। চাইতেছে তার মন। কেমন পাগলের মতো করছে রুদ্র। না, এখন নিজেকে ঠান্ডা রাখতে হবে। তাই উঠে ওয়াশরুমে চলে যায়। গিয়ে শাওয়ার অন করে তার নিচে শটান হয়ে দাঁড়িয়ে থাকে। তার ফর্সা শরীরে পানি গড়িয়ে পড়ে। প্রায় আধা ঘন্টা যাবৎ শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে। তারপর কোমরে সাদা টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসে। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সেভাবেই হেঁটে ব্যালকনিতে চলে যায়। আকাল পানে একবার তাকিয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু এবারও নূরের মুখটা বেশি উঠে। ঝট করে রুদ্র চোখ খুলে নেয় আর বলে উঠে, এই শাহির আলবি রুদ্রের ঘুম হারাম করছো মেয়ে তুমি। এর শাস্তি তো তোমাকে পেতে হবে মেয়ে। আমার অনুমতি ছাড়া আমার ভাবনায় আসার শাস্তি তোমাকে পেতেই হবে বেবি। আই এম কামিং বেবি টু টেক অ্যাওয়ে ইউর স্লিপ অ্যান্ড গিভ ইউ ইউর পানিশমেন্ট। এই বলে বাঁকা হাসি ফুটিয়ে তুলে ঠোঁটের কোণে। পরের দিন সকালে সাইমান নূরের মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে ডাক দেয়, উঠে পড়ে শোনা, বেলা হয়ে যাচ্ছে তো। আজ না তোমার প্রথম কলেজ, আজ তুমি কলেজে যাবে, উঠে শোনা। ভাইয়ের আদুরে ডাকে নূর পিট পিট করে চোখ খুলে তাকায়। সামনে সাইমানকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলে, গুড মর্নিং ভাইয়া। সাইমান হেসে বলে, গুড মর্নিং শোনা, এবার উঠে পড়ো। আজ না তোমার কলেজ, যাবে না তুমি? নূর বলে, যাবো তো ভাইয়া। তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। সাইমান বোনের কথায় সম্মতি জানিয়ে চলে যায়। নূর ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় চোখ যায় ড্রয়িং রুমের সোফার দিকে। সেখানে রুদ্রকে দেখে চিৎকার দিয়ে বলে ওঠে, এই মনস্টার আপনি এখানে কেন? নূরের এমন চিৎকার রুদ্রের কোনো ভাবাবেগ হলো না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূরের এমন কথায় সাইমান হেসে দেয় আর বলে, ও মনস্টার নয় শোনা, ও আমার বেস্ট ফ্রেন্ড শিহাব আলবি চৌধুরী। নূর ঠোঁট বাঁকায় আর বলে, যাই হোক আমি মনস্টার বলে ডাকবো। তারপর রুদ্রের দিকে তাকিয়ে এক ভেঙচি দিয়ে টেবিলের দিকে চলে যায়। রুদ্রের কেন জানি মনে হলো নূর তাকে ইগনোর করছে। এটা তার মোটেও পছন্দ হলো না। তার ভীষণ রাগ হলো। রাগে চোয়াল শক্ত করে নেয়, হাত দুটি মুষ্টিবদ্ধ করে নেয়। তাকে ইগনোর করা, এই মেয়েকে একবার হাতের কাছে পেলে তার ইগনোর করার ফল বুঝিয়ে দিবে। সাইমান নূরকে খাইয়ে দিচ্ছে। নূর সব সময়ের মতো দুষ্টুমি করছে আর খাচ্ছে। এসব রুদ্র সোফার থেকে পর্যবেক্ষণ করছে। খাওয়া শেষ হলে সাইমান বলে উঠে, যাও শোনা, রেডি হয়ে আসো, তোমাকে কলেজে দিয়ে তারপর আমি কাজে যাব। নূর রুদ্রকে দেখেও না দেখার ভান করে নিজের রুমে চলে যায়। আর রুদ্র সাইমানকে বলে, আমি তোর রুমে যাচ্ছি। নূর রেডি হচ্ছিল, হঠাৎ কিছু বুঝে ওঠার আগে ঝড়ের গতিতে একজন তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। নূর ভয়ে আটকে উঠে সামনে থাকা মানুষটিকে দেখে, কারণ ইতিমধ্যে লোকটার চোখ লাল বন্যা আকার ধারণ করছে। সেই চোখে তাকিয়ে থাকার সাহস পাচ্ছে না নূর। ভয়ে শুকনো ডুব গিলছে বারবার। আর এত জোরে চেপে ধরায় নূরের বাহুতে খুব ব্যথা পাচ্ছে। নূর কোনো রকম ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে উঠে, আপনি এখানে কেন এসেছেন আর আমাকে বা এভাবে আটকাইছেন কেন? নূরের ভীতু চেহারা দেখে রুদ্রের রাগ যেন উদাও হয়ে গেল। রুদ্র সব ভুলে নূরের মায়াবী চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর নূর বেচারি আর কি করবে, অন্যদিকে তাকিয়ে আছে। কিন্তু রুদ্রের কোনো হেলদেল না পেয়ে এবার নূর বেশ বিরক্ত হয় আর বলে, আমাকে যেতে দিন প্লিজ, আজ আমার প্রথম দিন কলেজের, আমি কিছুতে মিস করতে চাই না। নূরের কথায় রুদ্রের হুঁশ ফিরে। তারপর সে নূরকে বলে উঠে, কলেজে যাবে ভালো কথা, কিন্তু কাউকে বন্ধু বানাবে না বলে দিলাম। আর কোনো ছেলে আশেপাশেও যেন ঘেঁচতে না দেখি, মনে থাকে যেন। নূর অবাক হয়ে যায় রুদ্রের কথা শুনে। মনে মনে ভাবে, কি বলে এ মনস্টার, কারোর সাথে নাকি মিশবো না, বন্ধু বানাবো না, এটা কি করে হয়? কলেজে যাব, বন্ধু বানাবো, মজা করব, তা না ওনার মতো গম্ভীর হয়ে থাকবো? এভাবে থাকা যায় নাকি? আজব মানুষের আজব কথাবার্তা। রুদ্রের এই কথা মোটেও পছন্দ হলো না নূরের। তাই নূর মুখ বাঁকিয়ে বলে উঠে, 100 বার মিশবো আর বন্ধু বানাবো, তাতে আপনার কি? আপনি আসছেন কেন নাক গলাতে, যত সব আজাইরা লোক। একদমে কথাগুলো বলে রুদ্রের দিকে তাকায়। রুদ্রের দিকে তাকাতে নূরের অন্তরাত্মা কেঁপে ওঠে। রুদ্রের চোখ থেকে যেন আগুনের লাভা বের হচ্ছে। রুদ্রের চেহারা রাগে রক্তিম আকার ধারণ করছে। নূর ভয়ে মাথা নিচু করে নেয় আর ভীতুকণ্ঠে বলে, আচ্ছা আপনি যা বলবেন তাই হবে, তবুও আমার মতো মাসুম বাচ্চার দিকে এভাবে তাকাবেন না। ভয় লাগে তো, বুঝেন না কেন? আমার প্রাণ পাখিটা ফুরুত করে উড়ে যাবে তো। নূরের এমন কথায় রুদ্রের হাসি পেলেও হাসিটা হজম করে বলে উঠে, এবার যাও, রেডি হয়ে আসো, আমি নিচে যাচ্ছি।
আর যা বললাম মাথা ভালো করে সেট করে নাও। কথায় এরফের হলে কি হবে তোমার সাথে তুমি নিজেও ভাবতে পারবে না। এ বলে নূরের কপালে চুমু খেয়ে বড় বড় পা ফেলে রুমে থেকে বেরিয়ে যায়। এদিকে নূর হাঁপ ছেড়ে বাঁচে। এতক্ষণ দমটা তার যেন নাকের আগাই ছিল। বাপরে বাপ, এটা মানুষ না রাক্ষস। সব সময় কেমন রাক্ষসী নজরে তাকিয়ে থাকে তার দিকে। নূর আর না ভেবে রেডি হয়ে নেয়। নীল গাউন, হাতে দামি ঘড়ি, মাথায় সুন্দর করে হিজাব বাঁধা, একেবারে নীলপরি লাগছে নূরকে। নূর কাঁধে ব্যাগ নিয়ে নেমে আসে। নিচে আসতে সাইমান নূরের কাছে গিয়ে হাত ধরে বলে, চলো সোনা, দেরি হয়ে যাচ্ছে। নূর আশেপাশে তাকিয়ে দেখে কোথাও রুদ্র নেই। এতে নূর ভীষণ খুশি হয়। খুশি মনে ভাইয়ের হাত ধরে খাতা ধরে, কিন্তু বাহিরে আসতে তার হাসি মাখা মুখটা বেলুনের মতো চুপসে যায়। কারণ রুদ্র গাড়ির কাছে হেলান দিয়ে তার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। নূরের চুপসে যাওয়া মুখ দেখে রুদ্র বাঁকা হাসে। সাইমান নূরকে নিয়ে গাড়িতে বসে, রুদ্র গিয়ে ফ্রন্ট সিটে বসে। নূর সাইমানের সাথে বকবক করেই যাচ্ছে। তার ভাই থাকায় এখন আর রুদ্রকে ভয় করছে না। সে তার মতো করে গল্প করতে ব্যস্ত। আর রুদ্র আয়নাতে নূরের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, কি আছে এ বাচ্চা মেয়েটার মাঝে যে আমাকে বারবার টানছে ওর দিকে। আগে তো এমন কাউকে দেখে হয়নি, তাহলে ওকে দেখে কেন এমন হচ্ছে আমার সাথে? কেন ওর দিকে তাকালে আমি নিজেকে ওর মাঝে হারিয়ে ফেলি? কেন ওকে না দেখলে বুকের ভিতর যন্ত্রণা হয়? কেন ওকে আমি দেখার জন্য রাত বিরাতে ছটফট করে মরি? ওকে দেখলেই কেন মনে হয় যে এই মেয়েটা শুধু আমার, ওকে শুধু আমার জন্য সৃষ্টি করা হয়েছে? এর উত্তর আমি কই পাবো? রুদ্রের এইসব ভাবনার মাঝে গাড়ি এসে থেমে পড়ে কলেজের সামনে। নূর গাড়ি থেকে নেমে পড়ে। নূরের খুব খুশি লাগছে আজ, তাই কিছু না বলে দূরে কলেজের ভিতর ঢুকে পড়ে। নূরের দূর দেখে রুদ্র রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর সাইমন বলে উঠে, পাখি দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। আর আস্তে আস্তে যাও, শোনা পড়ে যাবে তো। কিন্তু কে শুনে কার কথা? নূর নিজের মতো করে ঢুকে পড়ে। রুদ্র গাড়ি থেকে নেমে পড়ে আর সাইমনের সাথে কলেজের ভিতর যাওয়ার জন্য হাঁটা ধরে। ভিতরে ঢুকে রুদ্রের চোখ এক জায়গায় আটকে যায়। সাথে সাথে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। চোখ দুটিকে লাল বর্ণ ধারণ করে, চোয়াল শক্ত হয়ে যায়। দেখে বোঝা যাচ্ছে যে রুদ্র ভীষণ রেগে আছে। আজ হয়তো এই কলেজের মাঠ ধ্বংসস্তূপে পরিণত হবে। নূরের হাত একটা ছেলে ধরে রেখেছে। ওই সময় নূর যখন কলেজের ভিতরে ঢুকে তখন কয়েকজন সিনিয়র ছেলে মেয়ে দাঁড়িয়েছিল ওইখানে। নূরকে দেখে তারা নূরের কাছে ডাকে, কিন্তু নূর শুনেও না শোনার ভান ধরে চলে যেতে নেয়। আর তাদের মধ্যে একটা ছেলে এসে নূরের হাত চেপে ধরে। নূর ছাড়ানোর চেষ্টা করলেও ছাড়াতে পারে না। উল্টো ছেলেটা বলে উঠে, পাখির দেখছি খুব দিমাগ। নূর হাত মুচড়ামুচড়ি করতে থাকে। আর তা এসে দেখতে পায় সাইমান আর রুদ্র। দুইজনেরই চোয়াল শক্ত হয়ে যায় রাগে। রুদ্র দ্রুত পায়ে এগিয়ে এসে ছেলেটার হাত ধরে নূরের হাতটা ছাড়িয়ে নেয়। আর ছেলেটার হাতটা নিয়ে পিছনে দিয়ে মুচড়ে ধরে শক্ত করে। ছেলেটার সাথে সাথে চিৎকার করে দিয়ে উঠে, হাতটা ভেঙে গেছে। আর বাকিরা ভয়ে থরথর করে কাঁপছে। সাইমন রুদ্রের রাগ দেখে নিজেকে সামলে নেয়। সে যাই হোক, রুদ্রের মতো এতটা ভয়ঙ্কর নয়। রুদ্র আবারও ছেলেটাকে মারতে গেলে সাইমন এসে থামিয়ে নেয় আর বলে, শান্ত হ ভাই, এত হাইপার হচ্ছিস কেন? সাইমন ভাবছে হয়তো তার বোন বলে রুদ্র নূরকে বোন ভেবে এমন করছে, কিন্তু মহাশয় তো আর জানে না তার বন্ধু যে তার বোনের প্রেমে সাগরে হাবুডাবু খাচ্ছে রীতিমতো। নূর ভয়ে সাইমনের বুকের সাথে মিশে যায়। তার খুব ভয় লাগছে রুদ্রকে এই মুহূর্তে। সাইমন বোনকে আগলি নিয়ে সবার উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠে, সবাই চিনে রাখো ওকে, ও হচ্ছে নূর চৌধুরী, এই সাইমন চৌধুরীর কলিজা। ওকে কোনোদিন ফুলের টুকাও লাগতে দেয়নি। ওর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, চোখ উপড়ে ফেলবো একদম। সাইমনের কথা শুনে আর রুদ্রের রক্ত চোখ দেখে সবাই ভয়ে আছে। সাইমন ওর বোনকে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমের উদ্দেশ্যে চলে যায়। আর বাকি ছাত্রছাত্রীরা নিজের প্রাণ নিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরকম ঘটনা তাদের সামনে এই আজই প্রথম ঘটল। চৌধুরী গ্রুপ অফিসের নিচ কেবিনে সাইমন বসে আছে। তখনই একটি মেয়ে দরজা নক করে সাইমনের অনুমতি দেয় রুমে আসার জন্য। মেয়েটি হাসি মুখে রুমে প্রবেশ করে কফির কাপটা সাইমনের দিকে এগিয়ে দিয়ে বলে উঠে, স্যার এই নিন আপনার কফি। সাইমন গম্ভীর সুরে শুধু বলে উঠে, ধন্যবাদ। মেয়েটি হলো সাইমনের প্রিয়া আশা রহমান। মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বাবা মা আর ছোট ভাই একটা। তাদের নিয়েই পরিবার। আশা দেখতে শ্যামবর্ণের, তবে চেহারাটা ভীষণ মায়াবী। কেউ দেখলে প্রেমে পড়ে যায় তার। প্রায় 6 মাসের মতো হবে সাইমনের প্রিয় হিসেবে কাজ করে।
সাইমন শুধু তার বোন ছাড়া সবার সামনে নিজেকে গম্ভীর করে রাখে, চেহারা সবসময় রাগী ভাব ফুটিয়ে রাখে। সাইমনের রাগী ও গম্ভীর চেহারা দেখে আশা মনে মনে বলে উঠে, এটা কি হাসতে জানে না? আশ্চর্য পুরুষ মানুষ সবসময় মুখটাকে অমাবস্যার অন্ধকার করে রাখে, হাসলে যেন তার জাত যাবে যত সব। আশাকে এখনো এমন দাঁড়িয়ে থাকতে দেখে সাইমন ধমকে বলে উঠে, এই মেয়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের কাজ করো। সাইমনের হঠাৎ ধমকে আশা কিছুটা খেপে উঠে, তারপর সাইমনের অগুচরে তাকে মুখ ভেঙড়ি দিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, শয়তান এরুগেন ম্যান একটা, সবসময় শুধু ধমকাধমকি করে, আমার বুঝি ভয় লাগে না? রুদ্র নিজের ফ্ল্যাটে ফিরে এসেছে, বিছানায় শুয়ে শুধু নূরের কথা ভাবছি। কোনোভাবে মেয়েটার ভাবনা নিজের মাথা থেকে সরাতে পারছে না। আর তার আবার দ্রুত লন্ডনে ফিরতে হবে। ওইখানে হঠাৎ করে জরুরি কাজ পড়ে গেছে, কিন্তু তার কিছুতেই মন চাইতেছে না যেতে। অজানা এক টান অনুভব করছে নূরের প্রতি। সে ওখানে গিয়ে কিভাবে থাকবে এটাই ভাবছে। হঠাৎ তার ফোন শব্দ করে বেজে ওঠে। ফোনের স্ক্রিনের নাম্বারটা দেখে বিরক্তিতে ভ্রু কুঁচকায় এবং খট করে ফোনটা কেটে দেয়। তারপর আবার নিজের ভাবনায় ডুবে যায়। রাতে নূরকে সাইমন খাইয়ে দিচ্ছে আর নূর খাচ্ছে, আর কলেজের কি কি হয়েছে, কয়টা বন্ধু বানিয়েছে সব বলছে। বোনের হাসি মুখটা দেখে সাইমনের হৃদয় আনন্দে পুলকিত হয়, প্রশান্তিতে চেয়ে যায় তার প্রাণ। সে এটাই চাই যে তার বোন সবসময় হাসি খুশি থাকুক। আর ওইদিকে যে রুদ্র নূরকে বন্ধু বানানোর জন্য বানান করেছিল, ওইটা নূর ভুলে গেছে। অবশ্য সে কোনো ছেলে ফ্রেন্ড বানায়নি, দুইজনেই মেয়ে। রাত যখন গভীর তখন নূর ঘুমে অচ্ছন্ন। হঠাৎ নূর অনুভব করতে পারে যে তার কাছে কেউ একজন আছে এবং তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। নূরের বুকটা ধকধক করে ওঠে। এত রাতে তার রুমে কে এলো? কোনো ডাকাত নয় তো আবার? কি করবে এখন সে? নূর যেই না চিৎকার করবে অমনি সেই ছায়া মূর্তি তার মুখ চেপে ধরে আর ফিসফিস করে বলে উঠে, এই একদম চুপ, চিল্লাবে না স্টুপিড গার্ল। এই বলে সে হাতটা সরায় নূরের মুখ থেকে। নূর ভালো করে তার দিকে তাকায়। লোকটার দিকে দেখে নূর আবেগের চরম পর্যায়ে পৌঁছে গেছে আর বলে উঠে, এ মনস্টার, এত রাতে আপনি এখানে কি করছেন? রুদ্র বলে, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছিল, তাই তো তোমাকে দেখার জন্য ছুটে চলে আসি। রুদ্রের কথা শুনে নূর হা করে তাকিয়ে থাকে রুদ্রের দিকে। রুদ্র তা দেখে বলে উঠে, এই ম্যাডাম মুখটা বন্ধ করুন, নয়তো মূষা তাদের বাসস্থান ভেবে ঢুকে পড়বে। সাথে সাথে নূর মুখটা বন্ধ করে নেয় আর বলে, আপনি কি পাগল? এত রাতে, তাও আবার একটা মেয়ের রুমে আসতে আপনার লজ্জা করলো না? রুদ্র বাঁকা হেসে বলে উঠে, না বেবি, লজ্জা করে না। এছাড়া তোমাকে দেখার পর আমার লজ্জা শরম বিদায় নিয়েছে। নূর এবার রেগে ধাক্কা দিয়ে নিজের থেকে সরাতে চায় রুদ্রকে, কিন্তু হায় আফসোস, ওই বডি বিল্ডার মতো শরীরটাকে নূর সরাতে পারছে না। নূরের বৃথা চেষ্টা দেখে রুদ্র হেসে আর খোঁচা মেরে বলে উঠে, কি ম্যাডাম, এনার্জি শেষ আপনার? শুনো মেয়ে, এখন থেকে বেশি বেশি খেয়ে শরীরে এনার্জি বাড়াও, নয়তো ভবিষ্যতে বিপদে পড়তে হবে। নূর রুদ্রের কথায় ভেবেচেকে খেয়ে যায়। লোকটা কি লাগাম ছাড়া কথা বলছে, ছি। নূর বলে, এই আপনার হাতি মার্কা শরীর নিয়ে উঠেন আমার উপর থেকে, আমি আলু ভর্তা হয়ে যাচ্ছি। রুদ্র এবার নূর থেকে সরে যায় আর ঝট করে কুলে তুলে নেয় নূরকে। হঠাৎ এমন হওয়ায় নূর ভয় পেয়ে রুদ্রের গলা জড়িয়ে ধরে আর বলে, এই মনস্টার, আমাকে নামান বলছি, এভাবে কুলে নিয়েছেন কেন? রুদ্র কোনো কথা বলে না, নূরকে কুলে নিয়ে চলে যায় ব্যালকনিতে। নূরের ব্যালকনিটা খুব সুন্দর করে সাজানো, বিভিন্ন ফুলের গাছ লাগানো, সবগুলো গাছে ফুল ফুটে আছে। পাশে পাখির বাসার মতো এক দোলনা রয়েছে। দোলনার চারপাশে সুন্দর করে ডেকোরেট করা, খুব সুন্দর লাগছে। ব্যালকনিটা চাঁদের আলোয় যেন এক স্বপ্নপুরী মনে হচ্ছে। রুদ্র নূরকে নিয়ে দোলনায় গিয়ে বসে। নূর শুধু দেখে যাচ্ছে লোকটার কার্যকলাপ। রুদ্র এবার নূরের দিকে তাকায়। নূর চোখ সরিয়ে আকাশের দিকে, সেই আলোকিত চাঁদের দিকে তাকায়। আর রুদ্র নূরের দিকে তাকিয়ে আসেই নূরের খুব অস্বস্তি হয় রুদ্রের এমন তাকিয়ে থাকাতে। তাই নূর বলে উঠে, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমার অস্বস্তি হচ্ছে। রুদ্র ভাবুলেশীন কণ্ঠে উত্তর দেয়, হোক, আমি তো তাকিয়ে থাকবোই, তুমি কথা না বলে চুপচাপ বসে থাকো। নূর মনে মনে রুদ্রকে অনেক গালি দেয়, কিন্তু আফসোস তা প্রকাশ্যে শোনাতে পারছে না রুদ্রকে। মানে মনে গালি দেওয়ার দেয়। ফোনের শব্দে সাইমনের ঘুমটা হালকা হয়ে যায়। সাইমন ঘুমের মধ্যেই হাতের ফোন নিয়ে রিসিভ করে কানে ধরে বলে, হ্যালো। তবে ফোনের ওই পাশ থেকে শুধু ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। সাইমন খুব বিরক্ত হয়ে যায় ওই পাশে মালিকের উপর। তাই কণ্ঠে কিছুটা বাস মিশিয়ে বলে ওঠে, এই কে আপনি? এত রাতে আমাকে ফোন দিয়ে ঘুম নষ্ট করছেন আর কথা বলছেন না, তাহলে ফোন দেন কেন? আশ্চর্য। সাইমনের এই কথা বলার সাথে সাথে ওই পাশ থেকে ফোনটা খট করে কেটে দেয়। সাইমন বিরক্তিতে
চু শব্দ উচ্চারণ করে আবার ঘুমিয়ে যায়। সেই তখন থেকে রুদ্র নূরের দিকে তাকিয়ে আসেই তো আসেই, এক মুহূর্তের জন্য দৃষ্টি ফিরায় না। আর নূরের রাগে মাথা ফেটে যাচ্ছে, কিছু বলতেও পারছে না। এতক্ষণের নীরবতা ভেঙে রুদ্র বলে উঠে, জান পাখি, আমি আগামীকাল লন্ডনে যাচ্ছি, আমি থাকবো না বলে কোনো উল্টাপুল্টা কাজ করবে না, কোনো ছেলের সাথে মিশবে না। আমি জানি তুমি আমার কথা অমান্য করে বন্ধুত্ব করছো, শুধু মেয়ে বলে ছেড়ে দিলাম, নয়তো তোমার অবস্থা খারাপ করে ছাড়তাম। তাই আগে থেকে ওয়ার্নিং দিচ্ছি, কোনো ছেলের আশেপাশেও যেন না দেখি তোমায়। এইটা ভেবো না যে আমি চলে যাচ্ছি বলে তোমার সম্পর্কে কিছুই জানবো না। একটা কথা মনে রেখো, আমার নজর 24 ঘন্টা তোমার দিকে থাকবে। তাই কোনো চালাকি করবে না, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নিজের যত্ন নিবে। বাড়ি থেকে সোজা কলেজে, আর কলেজ থেকে সোজা বাড়ি, এছাড়া যেন কোথাও যেতে না দেখি তোমায়। রুদ্রের এইসব কথা শুনে নূরের রাগ ভীষণ হয়ে যায়। তাই সে এক লাফ দিয়ে রুদ্রের কোল থেকে নেমে পড়ে আর বলতে শুরু করে, এই আপনি কে হন আমার, যে আপনার সব কথা শুনতে হবে, মানতে হবে আমার? আমার যা ইচ্ছা করব, তাতে আপনার কি? আপনি বাধা দেওয়ার কে হন? এত কিসের অধিকার আপনার? আপনি আমার জীবনে আসার পর থেকে আমি একদম বিরক্ত করে ফেলছেন, আমাকে একদম তেজপাতা করে দিছেন। কি ক্ষতি করছি আপনাকে? আর বলতে পারে না নূর। রুদ্র নূরের অধরে নিজের অধর মিলিয়ে দেয়। নূর চোখ বড় বড় করে তাকায় রুদ্রের দিকে। বেশ কিছুক্ষণ পর রুদ্র নূরের অধর থেকে ছেড়ে কপালে কপাল ঠেকায়। নূর জুড়ে জুড়ে হাঁপাতে থাকে। রুদ্র ফিস ফিস কণ্ঠে কিছুটা রাগ মিশিয়ে বলে ওঠে, এবার বুঝতে পারছো তোমার উপর আমার কিসের অধিকার? আবার যদি অধিকার নিয়ে কথা বলছো, তবে এর চেয়েও গভীরভাবে ছুঁয়ে দিয়ে আমার অধিকার বুঝাবো, স্টুপিড গার্ল। আজ একদিন হলো রুদ্র বাংলাদেশে নেই। নূর তো মহা খুশি, মনস্টারটা নেই। নূর খুশিতে নাচতে নাচতে কলেজে এসেছে। কলেজে আসতেই দুজন ফ্রেন্ড ঈশিতা আর রুখু নূরকে জড়িয়ে ধরে। তিনজন খুব গল্প করছিল। নূর কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল, হঠাৎ কারো ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে নূর তার চোখ বন্ধ করে নেয়। কিন্তু কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে পিটপিট করে তাকায়। দেখতে পায় একটা ছেলে তাকে ধরে রেখেছে, আর ছেলেটা কেমন বিশ্রী নজরে তার দিকে তাকিয়ে আছে। নূর ছিটকে দূরে সরে যায় আর রাগী কণ্ঠে বলে ওঠে, এই আপনার সাহস কিভাবে হলো আমাকে স্পর্শ করার? ছেলেটা হেসে বলে ওঠে, এমন সুন্দরী মেয়ে সামনে থাকলে কে বা নিজেকে সংগত রাখতে পারে বলো? নূর রাগী কণ্ঠে ছেলেটার দিকে তাকিয়ে বলে ওঠে, অভদ্র একটা মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? ছেলেটা এবার বিশ্রী হেসে বলে ওঠে, অভদ্র হয়েছে আমি তোমার ছোঁয়ায়, কাছে আসো, আরো কাছে আসো, আর একটু ছুঁয়ে দিই। নূরের ঘৃণায় শরীর রিড়ি করে উঠছে, কিন্তু আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। বাকিরা এইসব দেখে কাঁপছে, কারণ ওরা ওই দিন দেখছিল সামান্য হাত ধরে ছেলেটাকে কি করছিল। অবশ্য আজ নূরের সাথে যে ছেলেটা এমন করছে সে ওই দিন ছিল না, তাই দেখেও নি। ওই দিনের দৃশ্য যদি দেখতো তাহলে আজ হয়তো এভাবে বাজে কথা বলে সাহস পেত না। ছেলেটার নাম রিয়াদ। যত বাজে বাজে কাজ আর নেশা আছে ও সব ওর কাছে বিদ্যমান। বড়লোক বাবের বিগড়ে যাওয়া ছেলে, মেয়েদের উত্ত্যক্ত করা যেন তার কাজ। নূরের যাওয়া দেখে তাকিয়ে আছেন রিয়াদ। পাশে থাকা ছেলেটাকে বলে ওঠে, এই পাখিটা কেড়ে, এ তো দেখছি পুরাই জোস, ওরে আমার এক রাতের জন্য রাখবে যেভাবে হোক। তারপর বাঁকা হাসে সে স্থান ত্যাগ করে। আর এইসব একজন ভিডিও করে রুদ্রের কাছে পাঠিয়ে দেয়। রুদ্র অফিসে নিজের কবিনে বসে কাজ করছিল, হঠাৎ ফোনের শব্দে ফোনের দিকে তাকায়। ফোনটা নিয়ে বডিগার্ডের পাঠানো ভিডিওটা দেখতে পায়। ভিডিওটা দেখে তার মাথায় রক্ত উঠে গেছে, চোখ দুটি লাল বর্ণ ধারণ করেছে। রুদ্রের সাথে সাথে একজনকে ফোন করে দেয়। ওপাশ থেকে ফোন রিসিভ হতে বলে উঠে, ওদেরকে আমি আমার ফার্ম হাউসে চাই, ওদেরকে ধরে নিয়ে আসো বলে ফোনটা কেটে দেয়। আর ঠোঁটে একটা ভয়ঙ্কর হাসি ফুটে উঠে বলে, আমার জানেমানের দিকে নজর দিয়েছিস এবং তাকে নিয়ে বাজে কথা বলেছিস, তোকে তো আমি এমনি এমনি ছেড়ে দিব না। আমি আসছি, খুব শীঘ্রই আসছি। কলেজ শেষে নূরকে সাইমান নিয়ে যায়। রাতে নূর বিছানায় শুয়েছিল, তার বারবার রুদ্রের কথা মনে পড়ছে। হঠাৎ করে কাছে আসার, জোর করে কিস করা, জড়িয়ে ধরা, সবকিছু একে একে মনে করছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তার তো রাগ হওয়ার কথা, তাহলে তাকে ভেবে, তার স্পর্শ করার কথাগুলোর কথা ভেবে লজ্জায় লাল হয়ে টমেটো হচ্ছে কেন? নূর বলে, আশ্চর্য, আমার ওই মনস্টারের কথা এত বেশি কেন মনে পড়ছে? কেন এতটা মিস করতেছি তাকে? আমার বুকের ভিতরটা কেন ফাঁকা ফাঁকা লাগছে কেন? তার উপর তো আমার রাগ হওয়ার কথা ছিল, তাহলে আমি কেন রাগ করতে পারতেছি না? না, ভাবো না ওই মনস্টারের কথা, এ বলে নূর বিছানায় ধপ করে শুয়ে পড়ে। অন্যদিকে রুদ্র নূরের সব কথাই শুনতে পেয়েছে। তার ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে আর বিড়বিড় করে বলে, জানেমান, তোমার অজান্তে তুমি আমার প্রতি আসক্তি হয়ে পড়তেছো। তা তুমি বুঝতে পারতেছো না? তুমিও আমাকে খুবভাবে আসক্ত হয়ে পড়বে জান পাখি, শুধু সময়ের অপেক্ষা জান পাখি। আর আমি তো তোমার প্রতি আসক্ত হয়ে পড়ছি জান পাখি, ভীষণভাবে আসক্ত হয়ে পড়ছি তোমার প্রতি। তোমাকে তো আমার চাই,
খুব করে চাই তোমাকে জান পাখি। সাইমন নিজের রুমে বসে অফিসের প্রয়োজনীয় কাজ করছিল, তখন তার ফোন বেজে উঠল। সাইমন ফোনটা হাতে নিয়ে মাথাটাই খারাপ হয়ে যায়। সে একই নাম্বার থেকে ফোন এসেছে। সাইমন বেশ রাগ নিয়ে ফোনটা রিসিভ করে বলে ওঠে, এই বদমাস, কে তুই? বারবার ফোন করে বিরক্ত করিস, কথাও বলিস না, ঢং শুরু করিস, আবার যদি ফোন দিয়েছিস তো তোর একদিন আর আমার যতদিন লাগে। বলেই ফোনটা খট করে রেখে দেয়। বেশ কয়েকদিন যাবত এই নাম্বার থেকে তাকে ফোন দিয়ে আসছে, তবে কখনো কথা বলে না, সবসময় চুপ করে থাকে। আজ আর সাইমন ধৈর্য ধরেনি, তাই এভাবে বলে বলছে। সাইমন নিজের মাথার চুল আঁকড়ে ধরে বলে, অসহ্য একেবারে, খুব রাগ লাগছে সাইমনের। এই মুহূর্তে তার রাগ সংবরণ করা প্রয়োজন। আর যার কাছে গেলে, যাকে দেখলে তার রাগ পানি হয়ে যাবে, তার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়। সাইমন নূরের রুমে এসে লাইটটা অন করে নেয়। বিছানায় তাকিয়ে তার চোখটা জুড়িয়ে যায় আর অন্তরটা শীতল হয়ে যায়। তার প্রাণ ভ্রমরাটা নিশ্চিতে ঘুমিয়ে আসে। সাইমন মুচকি হেসে এগিয়ে যায়, তার বোনের কপালে একটা চুমু দেয় আর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর বলতে থাকে, তুই আমার প্রাণ সোনা, তোকে ঘিরে আমি বেঁচে আছি পৃথিবীতে, যতদিন থাকবো শুধু তোকে নিয়ে বাঁচবো সোনা, তুই যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এইসব বলতে বলতে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে, কারণ তার বাবা মার চেহারাটা তার মনে স্পষ্টে বেশি উঠছে। সাইমন নিজের চোখের পানি মুছে নিয়ে এক দৃষ্টিতে বোনের মায়াবী মুখশ্রুতিতে তাকিয়ে থাকে। মায়ের প্রতিচ্ছবি নাকি বোনের মুখে ভাসে, তাই তো সাইমন দেখছে তার কলিজাকে। বেশ কিছুক্ষণ থেকে নূরের পায়ে পাতলা কাঁথা জড়িয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। রুদ্র এসব দেখে তার চোখেও বহুদিন পর অশ্রুকণা ঝরে পড়ে। সে কেঁদেছিল যখন তার বাবা মা চিরবিদায় দিয়ে চলে যায় পৃথিবী ছেড়ে। পর থেকে সে এক গভীর রূপ ধারণ করে, হাসি তার জীবন থেকে বিদায় নেয়, এক কঠিন মানবে পরিণত হয়ে ওঠে, যার মনেও কোনো দয়া মায়া নেই। কিন্তু সে প্রথম নূরকে যখন দেখে, তার জীবনে সে আলো ফিরে আসতে শুরু করলো। আজ এক ভাই তার বোনের প্রতি গভীর ভালোবাসা দেখে কঠিন পুরুষটাও আজ আবেগপ্রলুত হয়ে পড়েছে। তারও ভালোবাসা পাওয়ার লোভ জেগেছে মনে। রুদ্র নিজের চোখের পানি মুছে নিয়ে বলে, খুব শীঘ্রই আসছি জান পাখি তোমার কাছে, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকবো না। অন্ধকার রুমে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে 3টা ছেলে। মুখ থেকে শুধু গোয়ানি শব্দ শোনা যাচ্ছে। বাঁচার জন্য আকুতি ফুটে উঠেছে তাদের চোখে মুখে। আজ একটা দিন একটা রাত হয়ে গেল এই ঘরে আবদ্ধ তারা। সারাদিন পানিটা পর্যন্ত খেতে পারেনি, শরীরটা ক্রমশই নেতিয়ে আছে। তারপর কারো হাঁটার পায়ের শব্দ পায় তারা, যেন বাঁচার কোনো পথ তারা পেল। চোখের খুনে খুশির ঝিলঝিল খেলে যায়, কিন্তু বেচারারা এটা বুঝতে পারছে না, তাদেরকে বাঁচাতে নয়, তাদের মৃত্যুর দেওয়ালে পাঠানোর জন্য তাদের কাছে জমা আসছে। যদি জানতে বা বুঝতে পারতো তাহলে খুশি নয়, বরং ওদের চোখে ভয় আর আতঙ্ক কাজ করত। রুদ্র ওদের সামনে এসে চেয়ারে বসে রুদ্র গভীর কণ্ঠে বলে ওঠে, রিয়াদ লাইটটা অন করো। রিয়াদ রুদ্রের কথা মতো রুমের লাইটটা অন করে দেয়। হঠাৎ আলো দেখে ছেলেগুলো চোখ বুজে নেয়, তারপর ধীরে ধীরে চোখ খুলে তাকায়। রিয়ান দুর্বল গলায় বলে ওঠে, কে আপনি? আর আমাদের এখানে আটকে রাখা হয়েছে কেন? রুদ্র রুম কাঁপিয়ে ভয়ানক হাসিতে ফেটে পড়ে, যা এই গভীর রাতে ভয়ঙ্করের চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছে। রিয়ান সহ বাকিরা ভয় পেয়ে যায়। রুদ্র এবার হাসি থামিয়ে রিয়ানের দিকে তাকায় আর ঠান্ডা গলায় বলে ওঠে, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া শাহির আলবি রুদ্র, নাম শুনেছিস নিশ্চয়? আমি সেই মাফিয়া বস শাহির আলী রুদ্র। রিয়ান আঁককে উঠে বয়ে মাফিয়া রুদ্রের নৃশংসতার কথা শুনেছে, তার সাথে লাগা মানে মৃত্যু ডেকে আনা। রিয়ান ভয়ে ভয়ে বলে ওঠে, আমরা কি করেছি স্যার? আমাদের এখানে এনেছেন কেন স্যার? রুদ্রের চেহারা এবার রক্তিম আকার ধারণ করে, চোখ দুটিতে আগুনের লাভা ফুটে ওঠে। রুদ্র লুব্ধ সুরে বলে ওঠে, তুই আমার জান পাখির দিকে নজর দিয়েছিস, ওকে তোর নোংরা হাতে স্পর্শ করেছিস, তোর মুখ দিয়ে ওকে বাজে কথা বলেছিস। তারপর রিয়ান বলে, কে আপনার জান পাখি আর আমরা কেন তার সাথে এমন করতে যাব? রুদ্র বলে, কলেজে একটি মেয়ের সাথে বাজে কথা বলেছিস, মনে আছে? ওই মেয়েটি এই শাহির আলবি রুদ্রের জান পাখি, আমার কলিজা। তার দিকে নজর দিয়েছিস মানে এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তোদের। রুদ্রের এমন হুঙ্কারে কেঁপে উঠে ওরা। রুদ্র বাঁকা এসে রিয়াদকে বলে, রিয়াদ বক্সটা নিয়ে এসো। রিয়াদ বলে, ওকে স্যার, বলে একটা বক্স এনে রুদ্রের সামনে রেখে রুদ্র বক্সটা খুলতেই 3জন এর ভয়ে কলিজা শুকিয়ে যায়। রুদ্র বক্স থেকে একটা ছুরি হাতে নেয় এবং ঠোঁটের কোণে বা একটা বাঁকা হাসি ফুটিয়ে একটানে রিয়ানের একটা হাত বহু কেটে আলাদা করে নেয়। রিয়ান চিৎকার করে উঠে 2টা হাতে কেটে দেয় রুদ্র রিয়ানের। তারপর চোখ দুটি উপড়ে ফেলে সেখানে লবণ আর মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এতেও সে ক্ষান্ত হয়নি, ছুরি দিয়ে জিব্বাটা ঘেটে ফেলে। রিয়ান গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। বাকিগুলোরা একই হাল করে।
তার কাজ শেষে তৃপ্তির হাসি ফুটিয়ে তুলে আর রিয়াদকে বলে ওঠে, রিয়াদ যাও এগুলোকে নিয়ে সোনারূপার কাছে দিয়ে এসো। সোনারূপা হলো রুদ্রের হায়না, যা সে লন্ডন থেকে নিয়েছে। যতগুলো খুন করেছে সবগুলো সোনারূপার পেটে গিয়েছে। রিয়াদ এবং আরো কয়েকজন মিলে ওদেরকে সোনারূপার কাছে ছেড়ে দিতে মুহূর্তের হামলে পড়ে ওদের উপর। রিয়াদের এইসব দেখে বমি চলে আসে, সে দ্রুত সেখান থেকে চলে আসে। রুদ্র বাঁকা হাসে কঠিন গলায় বলে ওঠে, যে আমার জান পাখির দিকে তাকাবে তারাই আমি মৃত্যুর দেওয়ালে পাঠিয়ে দিব, কারণ আমার জান পাখি শুধু আমার, শুধু আমার। তাকে স্পর্শ করার অধিকার একমাত্র আমার, আর কারো না। ওকে ভালোবাসার অধিকার শুধুই আমার। আমার জান পাখিকে আমি অন্য কারো হতে দিব না। এই বলে শীষ বাজাতে বাজাতে ফার্ম হাউস থেকে বেরিয়ে পড়ে যেন কিছুই হয়নি। সকালে নূর কলেজের জন্য রেডি হয়ে একেবারে নিচে নামছিল। নূর লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নামছিল। হঠাৎ কারো বাজা খায় ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। এই স্টুপিড গার্ল, এমন বানরের মতো লাফাচ্ছ কেন? পরে গিয়ে ব্যথা পেলে কি হবে? নূর তাকায় ডাইনিং রুমে সোফার দিকে। রুদ্র পায়ের উপর পা তুলে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নূর বিড়ালের মতো চুপসে যায়। শুকনো একটা ঢুক দিলে বলে ওঠে, এই মনস্টার এখানে আসলো কিভাবে? 2 দিন না হলো গিয়েছে, তাহলে এত সকাল সকাল এখানে কি করছে এই মনস্টার? নাকি মনস্টারের ভূত এসেছে এখানে? নূর কিছুটা সাহস নিয়ে এগিয়ে যায় রুদ্রের দিকে আর বলে ওঠে, এই আপনি কে? আপনি ভূত নাকি? মনস্টারের রূপ ধরে এখানে এসেছেন তাই না? রুদ্র অবাক হয়ে যায় নূরের কথায়। সে তাকিয়ে থাকে নূরের দিকে। নূর আবারও বলে ওঠে, এই ভূত ভাই, এখানে এসেছো কেন তুমি? দেখো আমি কিছু করিনি, আমাদেরকে কিছু করো না। কিছু করতে হলে বা মারতে হলে ওই মনস্টারকে গিয়ে মারো, তবুও আমাদের বাড়ি থেকে বিদায় হো ভূত ভাই। রুদ্র এবার বাঁকা হাসে, নূরকে এক টানে নিজের কাছে নিয়ে আসে আর ফিস ফিস কণ্ঠে বলে, কিন্তু আমার যে তোমাকেই চাই জান পাখি, তাই তো তোমার কাছে এসেছি। নূর অবাক হয়ে যায় আর বলে, আমাকে চাই মানে? আমাকে দিয়ে আপনি কি করবেন? রুদ্র এবার নূরকে কুলে বসিয়ে দেয় আর বলে, কি করব? আচ্ছা দেখাচ্ছি কি করব। এই বলে অধর মিশিয়ে দেয়। নূর বিস্ময়ে চোখ দুটি বড় বড় করে ফেলে। সে ভাবেনি হঠাৎ এমন হয়ে যাবে। নূর নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। রুদ্র প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয় এবং কপালে কপাল ঠকিয়ে বলে ওঠে, এবার বুঝছো তো তোমাকে দিয়ে কি করব? নূর হাঁপাতে হাঁপাতে বলে, ছি, আপনি কত খারাপ মনস্টার। আপনার মতো খারাপ লোক এর আগে দেখিনি। রুদ্র বাঁকা হেসে বলে ওঠে, আগে দেখোনি তো কি হয়েছে, এখন প্রতিদিনই দেখবে এই খারাপ লোকটাকে। নূর কিছু বলতে যাবে তখনই রান্নাঘর থেকে সাইমন বেরিয়ে আসে। নূরকে দেখে বলে ওঠে, প্রাণ তুমি কখন এসেছো? নূর বলে, এই তো ভাইয়া এখনই এলাম। সাইমন বোনের কপালে ছুঁয়ে বলে, শোনা, তোমার জন্য আজ নিজের হাতে তোমার পছন্দের বিরিয়ানি তৈরি করেছি, তুমি বসে, আমি ফ্রেশ হয়ে আসছি। রুদ্রকেও বলে সে ফ্রেশ হতে যায়। নূর গিয়ে সোফায় বসে আর চোখে রুদ্রের দিকে তাকায়। দেখে রুদ্র এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে নূর একটু বেঞ্চি মেরে দেয়। রুদ্র শব্দ করে হেসে ওঠে। নূর রুদ্রের সেই হাসিতে ক্রাশ খেয়ে বসে আছে। এত সুন্দর করে লোকটা হাসে, হাসলে লোকটাকে কত সুন্দর লাগে, ওয়াও। অথচ গুমরা মুখটা সবসময় মুখটাকে গুমরা করে রাখে। এইসব ভাবছিল রুদ্রের দিকে তাকিয়ে। রুদ্র নূরের তাকানো লক্ষ্য করে বলে উঠে, কি হলো জানো ম্যাম? এভাবে তাকিয়ে কি দেখছো? এভাবে তাকিয়ে দেখলে তো প্রেমে পড়ে যাবে জান পাখি। নূরের হুঁশ ফিরে আসে। এতক্ষণ কি করছিল ভেবে লজ্জা পেয়ে যায়, কিন্তু লজ্জা ঢাকতে বলে উঠে, আপনার প্রেমে পড়বো, তাও আবার আমি? জীবনেও না। আপনার মতো মনস্টারের প্রেমে আমি কখনোই পড়বো না। অথচ নিজের অজান্তেই তার প্রেমে পড়ে হাবুডাবু খাচ্ছে বেচারি। রুদ্র মুচকে হেসে মনে মনে বলে, প্রেমে তো তুমি আমার পড়বে, শুধু প্রেমে নয়, আমার গভীরে ভাবে ভালোবাসবে তুমি জান পাখি। খুব করে আমাকে চাইবে, আর সেই ব্যবস্থা আমি করব। আমার জান পাখি, উড়ে নাও যে কয়দিন উড়ার, তারপর তোমাকে আমার বন্দি খাঁচে বন্দি করব তোমায়। দিস ইজ মাই প্রমিস টু ইউ। সাইমন টেবিলে আসতে নূর নড়ে চড়ে বসে। সাইমন নূরকে নিয়ে টেবিলে বসায়। রুদ্রকে বললে সেও গিয়ে নূরের পাশাপাশি গিয়ে বসে। সাইমন নূরকে খাইয়ে দিচ্ছে, নূর খুশি মনে খাচ্ছে। হঠাৎ পায়ে কারো স্পর্শ পেয়ে চমকে যায় নূর। নূর আর চোখে নিচে তাকায়, দেখতে পায় রুদ্র ওর পায়ের সাথে রুদ্রের পায়ে স্লাইড করছে। নূরের সারা শরীরে কেমন শিরোহীন বয়ে যায়। রুদ্রের পা দুটি ক্রমশই উপরে উঠছে। নূর আটকে উঠে যদি সাইমন দেখতে পায় তাহলে কি হবে। নূর রুদ্রের দিকে তাকায়, কিন্তু রুদ্র কোনো ভাব ব্যাক নেই। সে নিজের মতো করে খেয়ে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে কিছুই করছে না, একদম ভালো মানুষ। নূরের মন চাইতেছে মাথা ফাটিয়ে দিতে, কিন্তু কিছু বলতেও পারছে না, সব সহ্য করে যাচ্ছে। এর মাঝে তাদের খাওয়া শেষ হয়ে যায় এবং তারা বেরিয়ে পড়ে। নূরকে কলেজে নামিয়ে দেয়, ওরা চলে যায়। বাংলাদেশে রুদ্রের কোম্পানি আছে। রুদ্র চলে যায় নিজের অফিসে। সাইমন অফিসে যেতে আচমকা আশা ওর সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, গুড মর্নিং স্যার, ভালো আছেন স্যার? আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে স্যার? আশা এমন হঠাৎ সাইমনের সামনে আসায় সাইমন চমকে যায়।
আর এত বকবকনি শুনে সাইমনের মাথা ধরে যায়। সে ধমকে বলে উঠে, আমি বলছি আপনাকে আমার শরীর ও স্বাস্থ্যের খবর নিতে, কাজ করতে আসছেন, কাজ করেন গিয়ে। আমার পিছনে এমন ছেঁচড়ার মতো লেগে থাকে এডিয়ট মেয়ে। আপনাদের মতো গায়ে পড়া মেয়েদের আমার একদম পছন্দ না। এই বলে সাইমন চলে যায়, একবারও পিছে ফিরে তাকায় না। পিছনে ফিরে তাকালে হয়তো দেখতে পেত একজোড়া অশ্রুসিক্ত চোখ তার দিকে ব্যথিত নজরে তাকিয়ে আছে। তার কথায় যে ভেঙে গেছে একটা ছোট্ট একটা নরম একটা মন, যে মনে তাকে নিয়ে ভালোবাসার এক স্বপ্ন বুনেছে, তাকে নিয়ে এই কল্পনার আলাদা জগৎ তৈরি করেছে। আশার সাইমনকে ভালোবাসে, খুব ভালোবাসে। প্রথম যখন দেখছিল তার মন পিঞ্জরে বসিয়ে এই কঠিন মানবকে, হ্যাঁ সে কঠিন, খুব কঠিন পুরুষ সে, কিন্তু আশা এই কঠিন মানবকে ভালোবাসে। কিন্তু এই মানব তো তার দিকে ফিরেও তাকায় না। তার সবটুকু ভালোবাসা তার বোন নূর, সে যেন নূরের জন্য বেঁচে আছে। নূরকে আঁকলে রাখা, নূরকে ভালো রাখা, নূরের সুখে দুঃখে দেখা, এটাই যেন তার একমাত্র উদ্দেশ্য। তার নিজেকে নিয়ে এবং সংসারী হবে এদিকে কোনো নজর নেই তার। তার বোন আছে তো সে আছে। এই একটা নারীর কাছে সাইমন দুর্বল, অতি নরম, বাইরে সিংহ সেজে ঘুরে বেড়ানো পুরুষ বোনের কাছে এলে একদম বিড়াল হয়ে যায়। এতেই বোঝা যায় ভালোবাসার প্রখরতা কতটুকু। সে তার বাবা মায়ের রাজকন্যাকে আগলে রেখেছে, তাদের কথা রেখেছে। আশা সেখানে দাঁড়িয়ে না থেকে চোখের পানি মুছে নিজের ডেস্কে চলে যায়। দুপুর 2টায় রুদ্র নিজের ক্যাবিনে বসেছিল, তখনই দরজার কিও ন্যাক করে। রুদ্র অনুমতি দিলে সে রুদ্রের ক্যাবিনে প্রবেশ করে রুদ্রের দিকে তাকিয়ে বলে, সাইমন তুই এখানে? আর তোকে এমন দেখাচ্ছে কেন? আই বস। সাইমন গিয়ে বসে আর বলে, রুদ্র আমাকে 15 দিনের জন্য জরুরি কাজে চট্টগ্রাম যেতে হবে, কিন্তু বোনকে নিয়ে চিন্তা হচ্ছে। ও তো আমাকে ছাড়া থাকেনি কোনোদিন, কি করব ভেবে পাচ্ছি না। রুদ্র একটু নড়েচড়ে বসে রুদ্র সাইমনের দিকে তাকিয়ে বোমা ফাটানোর মতো একটা কথা বলে উঠে, যা শুনে সাইমন চোখ বড় বড় করে তাকায় রুদ্রের দিকে। কিসের মধ্যে কি বলে দিল রুদ্র? মাথা ঠিক আছে তো নাকি? রুদ্র বলে, আমি তোর বোনকে চাই সাইমন, আমি তোর নূরকে বিয়ে করতে চাই। সাইমন বলে উঠে, তুই ঠিক আছিস তো ব্রো? কি বলছিস সেসব? রুদ্র বলে, আমি সম্পূর্ণ সুস্থ আছি, কিছু হয়নি। আর তুই জানিস আমি যা চাই তা করে ছাড়ি। সাইমন বলে, যদি আমার বোনকে তোর কাছে বিয়ে না দেই তাহলে কি করবি? রুদ্র বাঁকা হাসে। সাইমন হয়তো এই বাঁকা হাসির মানেটা বুঝতে পেরেছে। সাইমন জানে সে না করলে রুদ্রের করে ছাড়বে। একবার যেহেতু রুদ্র বলেছে তো দুনিয়া উল্টে গেলেও তার কথা নচ্চর করবে না। সাইমন বলে, আমি জানি আমার বোনকে আমার পরে একমাত্র তুই আঁকড়ে রাখতে পারবি। আমি তোর চোখে ওর প্রতি ভালোবাসার টান দেখেছি, কিন্তু এতে নূরেরও তো মতামত নেওয়া প্রয়োজন। রুদ্র সাইমনের কথায় পাত্তা না দিয়ে বলে ওঠে, বিয়ের রেজিস্ট্রেশন করে রাখবো, আর এই ব্যাপারে এখন নূরকে জানানোর কোনো প্রয়োজন নেই। আমি রেজিস্ট্রেড পেপার দিব, তুই কিছু একটা বলে সাইন করে নিস। সাইমন বলে, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না রুদ্র? ওরও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? রুদ্র এবার রাগ উঠে যায় আর বলে উঠে, তুই ভালো করে জানিস সাইমন আমি কি করতে পারি। তুই নিশ্চয় চাস না তোর বোনকে তুলে নিয়ে যায়। সাইমন হতাশ হলো। সে জানে রুদ্রের কথা না শুনলে কি হতে পারে। সে না করলেও নূরকে তার করেই ছাড়বে। কার সাধ্য আছে মাফিয়া শাহির আলবি রুদ্রের কথার অমান্য করার? আর সাইমন জানে রুদ্রের কাছে তার বোন সুরক্ষিত থাকবে। সাইমন মুচকি হেসে বলে উঠে, আচ্ছা আমি রাজি। রুদ্রের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে গেছে আর বলে, ওকে তাহলে আজ রাতেই সব ব্যবস্থা করছি, আর তুই তো আগামীকাল সকালে রওনা দিবি। সাইমন মাথা নাড়ায়। দুজনের মধ্যে কথা শেষ হলে সাইমন বেরিয়ে যায় অফিস থেকে। এখন কলেজে যাবে নূরকে আনার জন্য। সাইমন যেতে রুদ্র ফিসফিস করে বলে উঠে, পাখি সময় হয়ে গেছে এই শাহির আলবি রুদ্রের বুকের পিঞ্জরে বন্দী হওয়ার। আজীবনের জন্য বন্দী করব তোমায় পাখি। এই শাহির আলবি রুদ্রই হবে তোমার শেষ ঠিকানা। আমাতেই শুরু এবং আমাতেই শেষ। রেডি থাকো আমার তুতা পাখি। রাতে নূর ড্রয়িং রুমে বসে টিভিতে ডোরিমন দেখছিল। তখনই সাইমন আসে কিছু কাগজ নিয়ে এসে বোনের পাশে বসে। নূর ভাইকে দেখে আহ্লাদি হয়ে ভাইয়ের বুকে মাথা রাখে। সাইমন মুচকি এসে বোনকে সযত্নে আঁকলে নেয় নিজের বুকে। সাইমন নূরের কপালে ঠোঁট ছুঁয়ে আদুরি কণ্ঠে বলে ওঠে, শোনা, আমি আগামীকাল জরুরি কাজে ট্রেনে চট্টগ্রামে যাব। সেখানে 15 দিন থাকবো। তোমাকে রুদ্রের কাছে রেখে যাব। শোনা, ওর সাথে তুমি থাকবে এই 15 দিন। রুদ্রের কথা শুনে নূর লাফিয়ে ওঠে আর বলে, মোটেও না, আমি ওই মনস্টারের সাথে থাকবো না। আমি একাই এই বাড়িতে থাকবো, আর রহেলা খালা তো আছে। সাইমন বলে, শোনা, এমন করো না, তুমি আমার লক্ষ্মী বাকি। তোমাকে একা রেখে গেলে ভাইয়ের চিন্তা হবে তো। শোনা, এছাড়া রুদ্র অনেক ভালো মানুষ পাখি। নূর মনে মনে বলে, ওই খাপ্পিস বেটা কত যে ভালো, আমি ছাড়া আর কেউ জানে না। আজ তো একটা লুচ্চু, অসভ্য। নূরের মন খারাপ হয়ে যায় সাইমন চলে যাবে বলে। এর উপর আবার ওই মনস্টারের সাথে থাকতে হবে। সব মিলিয়ে নূরের বেজার মন খারাপ হয়ে যায়। নূর চল চোখে তাকিয়ে থাকে সাইমনের দিকে।
সাইমন বুঝতে পারে তার বোন তার চলে যাওয়ার কথা শুনে কষ্ট পেয়েছে। সাইমন নূরের চোখের পানি মুছে দিয়ে বলে, কান্না করো না সোনা, আমি তো এসে পড়বো, কাজটা জরুরি তাই যেতে হবে সোনা। নূরকে সব বুঝিয়ে সুঝিয়ে তামায়, তারপর পেপারগুলো দিয়ে নূরকে বলে, শোনা এই পেপারগুলোতে তোমার সাইন লাগবে। নূরের মন খারাপ থাকায় কোনো প্রশ্ন করে না, সাইন করে আবারও ভাইয়ের বুকে মুখ গুজে দেয়। সাইমন স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর আরেকজনের চোখে মুখে খুশির ঝিলিক, যেন অপ্রত্যাশিত কোনো জিনিস সে পেয়ে গেছে। সে আর কেউ না, সে হলো রুদ্র। সিসিটিভি ফুটেজে এতক্ষণ সে সব কিছু দেখছিল। নূর এখনো ভাইয়ের বুকে মুখ গুজে কান্না করছে। নূরের কান্না কিছুতে রুদ্রের সহ্য হচ্ছে না। তার তুতা পাখি কেন কাটবে, তুতা পাখির মতো কথা বলবে, তা না করে ভাইয়ের বুকে কান্না করে ভাইয়ের বুক বাসাচ্ছে। মন চাচ্ছে তুতা পাখিটাকে বুকে নিয়ে আদর আদরে ভরিয়ে দিতে। সাইমন নূরকে খাইয়ে রুমে নিয়ে নূরকে শুয়ে দেয় এবং নিজেও পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নূর আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। সাইমন নূরের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিও সোনা, তোমার অজান্তে তোমার জীবন অন্য কারোর সাথে জুড়ে দিয়েছি, তবে আমি আশাবাদী তুমি সবচেয়ে সুখী হবে। সে যে তোমাকে ভীষণ ভালোবাসে, তার চোখে আমি দেখি তোমার প্রতি ভালোবাসার গভীরতা। তাই তো তার কথায় আমি দ্বিমত করিনি, আর দ্বিমত করেও কোনো লাভ হতো না, কারণ যা রুদ্র চাই সে নিজে করে ছাড়ে। তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তার কাছেই তুমি সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে। আমি এমন একজনকে চাইতাম যে তোমার জীবনে সবসময় যে তোমাকে সবকিছু থেকে আঁকলে রাখবে, আর রুদ্র তেমনই একজন। এইসব ভেবে নূরের কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায় সাইমন। তার চোখেও পানি জমা হয়েছে। এখন বোন অন্য কারো অধিকারে চলে গেছে। সে এখন চাইলেও তার প্রাণ ভ্রমরাকে সে নিজের কাছে রাখতে পারবে না। রুদ্র যদি বলে এখন নিয়ে যেতে, তো এখনই নিয়ে যেতে পারবে। সে কি করে থাকবে বোনকে ছাড়া? ছোট থেকে নিজের হাতে বড় করেছে পিচ্চি বোনটাকে। বোন নয় যেন তার প্রথম সন্তান, কিভাবে থাকবে তার পাখিটাকে ছেড়ে? ভাবতেই কলিজা ছিঁড়ে যাচ্ছে। সাইমন নিজের রুমে গিয়ে বিছানার উপর শুয়ে শুয়ে কাঁদছে শুধু তার বোনের জন্য। হঠাৎ কাঁধে কারো হাতের ছোঁয়া পেয়ে হকচকিয়ে যায়। কান্না থামিয়ে পিছনে তাকায়, দেখে রুদ্র তার বিছানায় বসে আছে। রুদ্রকে এত রাতে তার রুমে দেখে সে অবাক হয়ে যায় আর বলে, রুদ্র তুই এখানে কখন এলি? রুদ্র বলে উঠে, তুই যখন বোনের বিরহে কাঁদছিলি তখনই চলে এসেছি। সাইমন এবার আর নিজেকে সামলাতে পারে না, রুদ্রকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দেয় আর বলতে থাকে, রুদ্র তুই আমার কলিজাটাকে নিয়ে নিবি তাই না? রুদ্র আমাকে শূন্য করে আমার কলিজাটাকে নিয়ে যাবে, আমি কিভাবে থাকবো তাকে ছাড়া? আমার ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে, আমি ওকে ছাড়া কিভাবে থাকবো রে রুদ্র? ওকে আমার থেকে নিস না রুদ্র, তোর পায়ে পড়ি রুদ্র, এইসব বলে শব্দ করে কাঁদতে থাকে। সাইমনের আহাজারিতে রুদ্রের মতো শক্তপোক্ত পুরুষটার চোখেও পানি জমে ওঠে। একটা ভাই তার বোনকে কতটা ভালোবাসলে এমন আহাজারি করতে পারে, তাই সাইমনকে না দেখলে বুঝতো না। রুদ্র সাইমনের পিঠে হাত রাখে আর বলে, শান্ত হো সাইমন, আমি তো ওকে এখনই নিয়ে যাচ্ছি না, ও এখন তোর কাছে থাকবে। তুই নিজ থেকে যেদিন ওকে আমার হাতে তুলে দিবে আমি সেদিন নিব ওকে, কথা দিলাম তোকে আমি। তবে ওর থেকে আমাকে দূরে থাকতে বলিস না প্লিজ, ওর থেকে আমি দূরে কিছুতে থাকতে পারবো না, দম বন্ধ হয়ে মরে যাব। এই কয়দিনে তোর বোনটা আমার রক্তের সাথে মিশে গেছে, ওকে হারানোর ভয় আমার ভীষণ, হয়তো এমন ব্যবস্থা করছি যেন আমার তোতা পাখিটা আমার থেকে হারিয়ে না যায়। বেশ কিছুক্ষণ দুই বন্ধু একে অপরের সাথে কথা বলে তারপর সাইমন বলে উঠে, নিশ্চয় নূরকে দেখতে এসেছিস? রুদ্র মুচকি হেসে আর বলে, কি করব বল, কিছুতে ওর থেকে দূরে থাকতে পারলাম না, বুকটা কেমন কাকা করছিল তাই তো ছুটে এসেছি। সাইমন মুচকি হাসে, ভালোই ফেসেছে তার বন্ধুটা। রুদ্র নূরের রুমে আসে, বিছানায় নজর দিয়ে দেখে তার তুতা পাখিটা টেডি বিয়ার জড়িয়ে ধরে নিশ্চিত ঘুমাচ্ছে। রুদ্রের টেডি বিয়ারের প্রতি রাগ লাগে, কেমন করে তার বউটাকে স্পর্শ করে আছে। মন চাইতেছে এটাকে ছুড়ে ফেলতে। রুদ্র ধীরে ধীরে এগিয়ে যায় বিছানার দিকে। রুদ্র নূরের কাছে গিয়ে বসে নূরের মুখে তার হাত বুলিয়ে দেয়। কেমন বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে নূর, খুব সুন্দর লাগছে ঘুমন্ত অবস্থায় নূরকে। রুদ্র একটু ঝুঁকে নূরের কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, নূর একটু নড়ে চড়ে ওঠে। তারপর রুদ্রের একটা জড়িয়ে নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। তা দেখে রুদ্র হেসে ওঠে, যার ঠোঁটে একটু হাসিও দেখা যেত না যখন থেকে এই মেয়ের সাথে দেখা হয়েছে। এখন যেন সবসময় ঠোঁটে হাসি লেগে থাকে। রুদ্র নিচে বসে নূরের মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠে, তুতা পাখি তুমি আমার জীবনে সুখ হয়ে ধরা দিলে, তুমি আমার অন্ধকার জীবনে আলো হয়ে এলে, এই কঠিন হৃদয়ে ভালোবাসার জন্ম দিলে। তোমাকে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চাই, এমনকি পরকালেও আল্লাহর কাছ থেকে তোমাকে চেয়ে নিব, পরকালেও তোমার পিছু ছাড়বো না মেয়ে। এই বলে নূরের কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর বিছানায় মাথা এলিয়ে তাকিয়ে থাকে নূরের দিকে। সাইমন বিছানায় শুয়ে মাথা এলিয়ে দেয় বালিশে। হঠাৎ ফোনে মেসেজের টুনে হাতে নিয়ে দেখে সেই নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা পড়ে সাইমন অবাক হয়ে যায়। মেসেজে লেখা ছিল,
তোমাকে আমি ভালোবাসি এই জীবন দিয়ে, বলো না তোমাকে ছাড়া বাঁচবো কি নিয়ে। সাইমন সাথে সাথে ওই নম্বরে ফোন দেয়। ফোন রিসিভ হয় ওপাশ থেকে, কিন্তু কোনো কথা বলে না, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যায়। সাইমন বলে ওঠে, কে আপনি? এমন মেসেজ পাঠানোর মানে কি? পরিচয় দেন, আবার ফোন দিয়ে বিরক্ত করেন, আবার বলছেন ভালোবাসি। এসব কি ধরনের অভদ্রতা? কিন্তু ওই পাশ থেকে কোনো রিপ্লাই আসে না। সাইমন বিরক্ত হয় ওই পাশ থেকে রিপ্লাই না পেয়ে। সে আবারও কিছু বলতে যাবে, তখনই ফোনটা কেটে দেয়। সাইমন অবাক হয়ে তাকিয়ে থাকে ফোনের দিকে। তার এই রহস্য উদ্ঘাটন করতে হবে, কিন্তু চট্টগ্রামের কাজটা শেষ করে তারপরে এই ফোনের রহস্যটা উদ্ঘাটন করবে। সকালে রোদের আলো চোখে পড়তে ফিটফিট করে চোখ খুলে নূর। পাশ ফিরতে তাকাতেই বিছানা থেকে লাফ মেরে উঠে পড়ে, কারণ রুদ্র তার পাশে মাথা এলিয়ে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ রুদ্রকে এভাবে দেখে সে ভয় পেয়ে যায়। নূর বুকে থুথু দিয়ে বলে, এই মনস্টার, এত সকালে আপনি এখানে কেন এসেছেন? আপনার লজ্জা করে না একটা মেয়ের রুমে চুপি চুপি চুরি করে ঢুকেন? রুদ্র ডানে বামে মাথা নাড়িয়ে বলে, না, একদম লজ্জা করে না। নিজের বউয়ের রুমে ঢুকতে আবার অনুমতি লাগে নাকি? রুদ্রের কথায় নূর একটু সন্দেহহীন দৃষ্টিতে তাকিয়ে উঠে বলে, বউ মানে? আপনি কাকে বউ বলছেন? কে আপনার বউ? রুদ্র বলে, আমি বউ বললাম কখন? তুমি তো দেখা যাচ্ছে আজকাল কানে বেশি শুনে নিশ্চয়। এত শোনা কিন্তু ভালো না, আর বেশি পরক না করে ফ্রেশ হয়ে নিচে আসো, সাইমন চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। এই বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না, চলে যায় রুম থেকে বেরিয়ে। আর নূর আহম্মকের মতো বসে থাকে বিছানার উপর। রুদ্র কি তাকে অপমান করে গেল নাকি? হঠাৎ ভাই চলে যাওয়ার কথা মনে হতেই লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ে ওয়াশরুমে চলে যায়। নাস্তা করা শেষ হলে বোনকে বুঝিয়ে আদর দিয়ে রুদ্রের থেকে বিদায় নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সাইমন যাওয়ার সময় নূর অনেক কেঁদেছে, এখনো ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। রুদ্রের কাছে নূরের কান্না কিছুতেই সহ্য হচ্ছে না। সে গিয়ে নূরকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয় আর আদরি কণ্ঠে বলে ওঠে, অনেক কাঁদছো তুতা পাখি, আর কাঁদো না, এভাবে কাঁদলে মাথা ব্যথা করবে তো। শোনা, তুমি লক্ষ্মী মেয়ে, প্লিজ কেঁদো না। নূর রুদ্রের আদুরি কথায় একদম বিড়াল ছানার ন্যায় মিশে যায় রুদ্রের বুকে। রুদ্র মুচকি হাসে, সেও আঁকলে নেয় তার তুতা পাখিটাকে। মেয়েটা খুব সত্যি সরল, তার ভিতরে কোনো প্যাচ গোছা নেই। যার কাছে ভালোবাসা পাবে তার সাথে মিশে যায়। রুদ্র নূরকে কুলে নিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। পিছনে থাকা রেহেলা খালাকে বলে, খালা, আমি নূরকে নিয়ে যাচ্ছি। নূর এখন আমার কাছে থাকবে, কিন্তু চিন্তা করবেন না নূরের জন্য। রেহেলা নূর আর রুদ্রের বিয়ের ব্যাপারে জানেন। তার ঠুটো মুচকি হাসি ফুটে। তার একটাই দোয়া, বাবা মা দুটো ছেলে মেয়েকে যেন আল্লাহ সবসময় সুখে মুড়িয়ে রাখে। রুদ্র নূরকে নিজের কোলে রেখে সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। নূর সরতে চাইলে রুদ্র চোখ গরম করে তাকায়। এতে নূর একদম শান্ত বাচ্চার মতো মিশে থাকে রুদ্রের বুকের সাথে। কিছুক্ষণ পর একটা বড় বাড়ির সামনে এসে রুদ্রের গাড়িটা থামে। রুদ্র নূরকে নিয়ে বের হয় গাড়ি থেকে। নূর বাড়িটার দিকে তাকিয়ে হা হয়ে আছে। বিশাল এক অট্টালিকা, যেন রাজপ্রাসাদের মতো দেখতে বাড়িটা। রুদ্র নূরের হাত ধরে বলে উঠে, চলুন মহারানী, ভিতরে যাওয়া যাক। রুদ্র নূরকে নিয়ে যেতেই দারোয়ান সালাম দেয়, গেট খুলে দেয়। ভিতরে প্রবেশ করেই নূরের চোখ চানাবানা হয়ে যায়। চারদিকে ফুলের বাগান, ঝর্ণায় ফোয়ারা, একদম রূপকথার জগতের মতো লাগছে নূরের কাছে। নূর সবকিছু মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি জ্বলেও আছে। অন্যদিকে রুদ্রের তৃষ্ণতার চোখ দুটি তার প্রিয় সাক্ষী দেখতে ব্যস্ত। হঠাৎ নূর রুদ্রকে বলে ওঠে, এই মনস্টার, এটা কার বাড়ি? আপনি আবার এ বাড়িতে আমাকে নিয়ে চুরি করতে ঢুকেননি তো? এত সুন্দর বাড়ি দেখে নিশ্চয়ই লোভ সামলাতে পারেননি, তাই না? রুদ্র নূরের কথায় নূরের দিকে ডেপ করে তাকিয়ে থাকে। কেউ কোনো কথায় বলার ভাষায় খুঁজে পাচ্ছে না। নিজের বাড়িতে আসলে যে চুর হয়ে যায়, হয়তো সে এই প্রথম শুনলো। রুদ্রকে কোনো কথা বলতে না দেখে নূর বলে উঠে, আমি যা ভাবছি তাই না? আপনি চুরি করতে এসেছেন এই বাড়িতে? এই মনস্টার, আমি চুরি করব না, আমাকে আমার বাড়িতে রেখে আসুন। ধরা পড়ল উদ্যম মাতুম ধরে আমাকে, আমি নেই। এই বলে নূর দূর দিতে চাইলে রুদ্র নূরের হাত ধরে ফেলে এবং এক টানে নিজের বুকে নিয়ে ফেলে। তারপর বলে উঠে, এই বোকা মেয়ে, কি বলছো এইসব তুমি? আমরা চুরি করতে আসবো কেন? নিজের বাড়িতে কেউ চুরি করে শুনছো কখনো, বোকা মেয়ে? আর দেখুনি, আসার সময় দারোয়ান সালাম দিল, দরজা খুলে দিল। আমি যদি অপরিচিত হতাম তাহলে কি আসতে দিত বোকা মেয়ে?
নূর বুঝতে পারে তার বোকামিটা, সে চূড়ার চোখে তাকে রুদ্রের দিকে, রুদ্র তার দিকে তাকিয়ে আছে। নূর এবার বলে, আগে বলবেন তো, তাহলে তো এত কিছু বলতাম না, কিন্তু এত সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি আপনার, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। রুদ্র বলে, হয়েছে, আর বিশ্বাস করতে হবে না, চলো ভিতরে যাই। এই কথা বলার সাথে সাথে নূর দূরে ভিতরের দিকে যেতে থাকে রুদ্রকে রেখে। রুদ্র পিছন থেকে বলে উঠে, নূর আসতে যাও, পড়ে যাবে তো। রুদ্রের কথাই সত্যি হলো, নূর কারোর সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায় নিচে বললে ভুল হবে, যার সাথে ধাক্কা খেয়েছে সে তার উপরে পড়ছে। রুদ্র দূরে নূরের কাছে, রুদ্র গিয়ে নূরকে টেনে তুলে। নূর তাকিয়ে দেখে একটি মেয়ে সাদা মাটা একটি থ্রি পিস পরা শ্যামবর্ণের। মেয়েটিকে দেখে খুব মায়াবী লাগছে। মেয়েটি উঠে রুদ্রের দিকে ফেল করে তাকিয়ে থাকে। রুদ্র নূরকে উঠিয়ে বলে, সাবধানে চলতে পারো না, তখন আমার কথা শুনলে না, এখন কে ব্যথা পেয়েছো শুনি। নূর বলে, এই আপনার ট্যাপ রেকর্ডার বন্ধ করেন তো, আগে বলেন এই মেয়েটিকে। রুদ্র বলে, ও হচ্ছে অনন্যা, আমার ছোট বোন। অনন্যা তখন রুদ্রের কথায় ছলস দৃষ্টি নিয়ে তাকায় রুদ্রের দিকে। আপনজনরা তাদের মা মেয়েকে দূরে ঠেলে দিয়েছে, আর এই রুদ্র তাদের মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়েছে। অনন্যার বাবা বছর দেড় আগে ইন্তেকাল করলে তার চাচারা অনন্যার মা আয়শা বেগম এবং তাদের বের করে দেয় বাড়ি থেকে। যখন তারা অসহায় হয়ে ঘুরছিল এদিক সেদিক, তখনই কোথা থেকে যেন রুদ্র এসে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তখন থেকে এই দুই মা মেয়ে এখানে থাকে। অনন্যাকে নিজের ছোট বোনের জায়গা দিয়েছে এবং কলেজে ভর্তিও করে দিয়েছে। অনন্যা রুদ্রকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে। নিজের বড় ভাইয়ের স্থানে বসিয়েছে রুদ্রকে। রুদ্র লন্ডনে থাকলেও তাদের খোঁজখবর সবসময় রাখে সে। নূর অনন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, হাই অনন্যা, আমি নূর, কেমন আছো তুমি? অনন্যা বলে, আমি ভালো আছি কিউটি পাই, তুমি কেমন আছো? নূর বলে, আমি খুব ভালো আছি, আর তুমি খুব মিষ্টি গো। অনন্যা হাসে নূরের কথায়, নূরকে তার খুব ভালো লেগেছে। অনন্যা বলে, তুমি তো দেখতে একদম পরীর মতো, আমি যদি ছেলে হতাম তাহলে তোমাকে বিয়ে করে নিতাম। অনন্যার এই কথা রুদ্রের একদম পছন্দ হয়নি। রুদ্র বলে, হয়েছে তোদের কথা, চল এখন ভিতরে যাওয়া যাক। তিনজন ভিতরে চলে যায়। নূর ভিতরে গিয়ে আশেপাশে দেখতে থাকে। যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে নূর। রুদ্র গিয়ে নূরের পাশে দাঁড়ায় আর বলে, এই যে মহারানী, আপনার রুমে চলুন। নূর অবাক হয়ে বলে, আমার রুম মানে? রুদ্র বলে, কেন, তুমি কি বাহিরে থাকবা নাকি? আর তোমার যদি মন চায় তাহলে বাইরেই থাকতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। নূর কটমট চোখে তাকায় রুদ্রের দিকে। রুদ্র দাঁত কামড়ে হেসে বলে, এভাবে তাকিও না মেয়ে, প্রেমে পড়ে যাবে তো। নূর রেগে গটগট পায়ে চলে যায় উপরের দিকে। রুদ্র নূরের রাগান্বিত চেহারা দেখে বুকে হাত দিয়ে বলে, ইস, আমি তো খুন হয়ে গেলাম। নূর রুদ্রের উপর রাগ দেখিয়ে একা একা একটি রুমে ঢুকে পড়ে। রুমে ঢুকে অবাক, এত সুন্দর গুছানো রুম, দরজায় সূক্ষ্ম কারুকাজ করা। ভিতরে প্রবেশ করলে নরম ঘাড় ধূসর কার্পেট, পায়ের নিচে মেঘের মতো অনুভূতি দেয়। দেওয়ালগুলো হালকা আশ রঙের, এক পাশে বড় ক্যানভাসে আধুনিক আর্ট, অন্য পাশে আর তার তিনজনের ফ্রেমবন্দি একটা থাঙানো ছবি। রুমের মাঝখানে কিং সাইজের বিছানা, কালো আর সাদা কম্বিনেশনে সিল্কের বেডশিটে ঢাকা। বিছানার মাথার দিকে দেওয়ালে কাঠের প্যানেলিং, তাতে হালকা গোল্ডেন লাইট দেখানো, যা রাতে রুমটাকে আরো মহাময় করে তোলে। বিছানার দুই পাশে স্টাইলিশ লাইট ল্যাম্প, টেবিলের উপর রাখা দামি ঘড়ি আর কয়েকটা বই, যার মধ্যে মানবিক আর ব্যবসার বইও আছে। নূর বইগুলো দেখে বেশ অবাক হয়ে যায়। এক কোণে গ্লাসের সাজানো তৈরি বুক শেলফ, নানা ট্রফি, মেডেল আর ফাইল। আরেক পাশে মিনিমাল ডিজাইনের সোফা সেট, সামনে কাচের সেন্টার টেবিল, টেবিলের উপর ছোট্ট একটি ইনডোর প্লান্ট যা রুমে সাতেজতার ছোঁয়া এনে দেয়। পুরো এক দেওয়াল জুড়ে গ্লাস উইন্ডো, ভারী গাঢ় নীল পর্দা ঝুলছে তাতে। নূর সেই গ্লাস খুলে তাকাতে আরো অবাক ও মুগ্ধ হয়ে যায়। কারো ব্যালকনি এতটা সুন্দর হয় তা জানা ছিল না নূরের। ব্যালকনিটা বেশ প্রশস্ত, চারদিকে কাচের রেলিং, নিচে শহরের ঝলমলে আলো দেখা যাচ্ছে। ব্যালকনির এক পাশে ছোট্ট আধুনিক ডিজাইনের একটা সুইমিং পুল, নীল পানির উপর আলো পড়ে চিকচিক করছে। পাশে দুইটা চেয়ার, সাদা তোয়ালে বাজ করে রাখা ছোট্ট কাচের টেবিলে রাখা কফি মগ আর একটা বই। ব্যালকনির কোনায় একটা বিদেশি গাছের টব, বাতাসে পাতাগুলো দুলছে। পাশে একটি ঢুলনাও রয়েছে, উপরে ঝুলন্ত ফেয়ারি লাইট। নূরের কাছে এই সবকিছু স্বপ্নের মতো লাগছে। তাদের বাড়িটাও সুন্দর, তবে এটার মতো এতটা সুন্দর নয়। নূর মুগ্ধ নয়নে দেখছে। তার ঘাড়ে গরম নিঃশ্বাসের অস্তিত্ব পেয়ে পিছনে ঘুরতে চাই, কিন্তু পিছন থেকে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ঘাড়ে ঠুট ছুঁয়ে বলে, তোতা পাখি, কি দেখছো এভাবে? নূর রুদ্রের কণ্ঠস্বর শুনে স্থির হয়ে যায়। রুদ্র এর এমন ছোঁয়ায় নূরের দম আটকে আসে, নিঃশ্বাস বন্ধ করে রাখে। রুদ্র তা দেখে মুচকি হেসে বলে, নিঃশ্বাস নাও মেয়ে, এভাবে আটকে রেখেছো কেন? নূর ফুস করে দম ফেলে। রুদ্র বলে, পাখি দেখা যাচ্ছে নিজের আপন জায়গা চিনে নিয়েছে, বাহ, বেশ ভালো তো। নূর রুদ্রের কথা বুঝতে না পেরে বলে ওঠে, মানে কি বলছেন আপনি? রুদ্র নূরের কানের লতিতে চুমু দিয়ে বলে ওঠে, কিছু না মেয়ে, তুমি এখন পিচ্ছি, কিছু বুঝবে না।
রুদ্রের ছোঁয়ায় নূর কেঁপে উঠে, কিন্তু রুদ্রের পিচ্ছি বলাতে নূর খেপে উঠে আর বলে, কি আমি পিচ্ছি তাই না? আমায় ঠিক সময় বিয়ে দিলে আমি এতদিন একালি বাচ্চা কাচ্চার মায় হয়ে যেতাম। আমাকে বলে কিনা আমি নাকি পিচ্ছি। রুদ্র নূরের কথায় ফিক করে হেসে দেয়। রুদ্রের হাসিতে নূরের হুঁশ ফিরে। সে রেগে কি বলে দিয়েছে মনে করে জিহ্বায় কামড় মারে আর লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। মনে মনে বলতে থাকে, ছি, এইসব আমি কি বলে ফেললাম। ধুর, মুখটা একবার চলতে শুরু করলে কিছু আটকায় না, যাতা বলে দেয়। ছি ছি, কি কথাবার্তা। রুদ্র নূরের অবস্থা দেখে খুব মজা পায়। রুদ্র নূরকে বলে ওঠে, তাই নাকি? বাচ্চা কাচ্চার এত শখ তোমার? তোমার শখ বলে কথা, আমি কি তা পূরণ না করে থাকতে পারি বলো? নূর ভ্রু কুচকে তাকায় রুদ্রের দিকে, আপাতত লজ্জা সাইডে রেখে বলে, মানে? রুদ্র বলল, মানে আর কি, চলো আমরা বিয়ে করে নেই, তারপর বছরে বছরে একটা একটা বাচ্চা নিব, তাহলেই তোমার ইচ্ছে পূরণ হবে। নূর বলে, ছি, অসভ্য পুরুষ, এইসব কি লুচুমার্কা কথাবার্তা। যান দূরে শুনুন, আমার বয়ে গেছে আপনাকে বিয়ে করতে, লাজ লজ্জাহীন পুরুষ মানুষ। এই বলে নূর রুদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে চলে যায়। এটা রুদ্রের এই রুম, আর ওই সময় নূর রাগ করে রুদ্রের রুমে ঢুকে পড়েছে। এদিকে আশা নিজের রুমের বিছানায় শুয়ে সাইমানের ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাঝে মাঝে ছবিতে চুমু খাচ্ছে, চোখে চিকচিক করা পানি আর ঠোঁটে মৃদু হাসি। আশা ছবিটার দিকে তাকিয়ে বলে, কবে বুঝবেন আমায় আপনি? আমি যে আপনাকে বড্ড বেশি ভালোবাসি সাইমন সাহেব, কিন্তু আপনি তো এক হৃদয়হীন পুরুষ। আপনি আমার হৃদয়ের অনুভূতি বুঝেন না। কেন বুঝেন না সাইমন? আপনি কি আমায় ভালোবাসবেন না কখনো? আমি যে আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, আমার স্বপ্নের পুরুষ। আপনি আমাকে যতই ফিরিয়ে দেন আমি আপনার পিছু ছাড়বো না সাইমন সাহেব। আমি তো আপনাকে আমারই করে ছাড়বো। এই বলে ছবিটা নিজের বুকে শক্ত করে চেপে ধরে, যেন সে সাইমনকে জড়িয়ে ধরেছে। এদিকে বলল, বাবা তুমি তো বলেছিলে নূরের 18 বছর হলে ওকে মেরে ফেলবে। তাহলে নূরের 18 বছর তো হয়ে গেল, তবুও কেন ওকে বাঁচিয়ে রেখেছো? মেরে দিচ্ছ না কেন? তুমি না পারলে বলো, আমি মেরে দেই। ছেলের কথায় অচেনা লোকটি হাসে আর বলে, এতদিন অপেক্ষা করতে পেরেছি, আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারবো না? সুযোগ পেলেই ওর নূরকে দুনিয়া থেকে সরিয়ে দিব। শুধু সময়ের অপেক্ষা। খুব ধীরে স্থিরে কাজটা করতে হবে, যাতে কেউ সন্দেহ করতে না পারে, যেমন করে ওর মা বাবাকে খুন করেছিলাম, অথচ সবাই জানে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই বলে উচ্চ সুরে হেসে ওঠে। সো গাইজ, গল্পটা কেমন লাগলো সবাই জানো, এবং সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো। তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা সিজন 2 আবার আনবো। তো গল্পটা এখানে এন্ডিং করছি, সবাই দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।